গল্পের শুরুতে আমরা দেখতে পাই সুমন্ত ঘোষাল একটি গাড়ি নিয়ে একদল দুষ্কৃতীকে তাড়া করতে করতে জঙ্গলে ঢুকে পড়ে। গাড়িতে ছিল কিছু বন্দুক এবং টাকা। গাছটিকে ধাক্কা মেরে গাড়িটি থেমে যায়। সুমন্ত ঘোষাল তখন পুলিশ গাড়ি থেকে নেমে দুষ্কৃতীদের গাড়িতে দেখতে আসে। তখন একজন দুষ্কৃতী গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। সুমন্ত ঘোষাল তার পিছনে ছুটে তাকে ধরে ফেলে। তারপর সে শ্যামপুর থানার সঙ্গে যোগাযোগ করতে থাকে, কিন্তু যোগাযোগ করতে না পেরে একজন পুলিশকে বলে, ঠিক সময় সিগন্যাল পাচ্ছে না, আমি এখানে পাহারা দিচ্ছি, তুমি যাও তাড়াতাড়ি পুলিশ ফোর্স নিয়ে এসো। তখন সেই পুলিশ বলে, একাই নেবেন স্যার, আমার কিছু টাকা চাই, কাউকে বলবো না আমি। তখন থানার সঙ্গে যোগাযোগ হয়ে যায় আর তিনি কিছু পুলিশ ফোর্স পাঠাতে বলেন। পরের দিকে আমরা দেখতে পাই কলকাতার একটি বইমেলা, যেখানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সুমন্ত ঘোষালের প্রথম বই প্রকাশিত হবে। বইটির নাম বহুরূপ। সুমন্ত ঘোষাল বইমেলায় একটি মাইক নিয়ে বলেন, দেখতে দেখতে 25 বছর কেটে গেল। আমি ভেবেছিলাম কর্মজীবনের কথা আমার বইটিতে লিখে রাখতে। সবাই নিজের নিজের কৃতিত্বের কথা লিখে রাখে, কিন্তু বহুরূপী আমার কৃতিত্বের কথা নয়। বহুরূপী আমার কৃতিত্বের কথা নয়। বহুরূপী সুমন্ত ঘোষালের জীবনের ব্যর্থতার কথা, আমার রাগ, আমার যন্ত্রণা, আমার না পারার কথা। সময়টা ছিল 90-এর দশকের শেষের। লাল ঝান্ডা তুলে শ্রমিকরা আন্দোলন করছে। এমন সময় আন্দোলনকারীদের একজন ভিড়ের মধ্যে একজন লোককে টেনে এনে বলে, শালা মালিকের চামচে। তারপর তাকে একটি জুতোর মালা পরিয়ে দেয়। পাশ থেকে একজন বৃদ্ধ লোক বলে, কি করছিস, এই বলে তার গলা থেকে জুতোর মালাটি খুলে দেয়। আবার অন্যদিকে দেখা যায় একটি লোক পুলিশকে টাকা দিয়ে চলে যায়। ছিল অসংখ্য জুট মিল। এরই মধ্যে মালিক পক্ষের ইশারাতে এই জুট মিলের মধ্যেই হয়ে যেত শ্রমিকদের মধ্যে লড়াই। আবার অন্যদিকে মিলে শ্রমিকদের মধ্যেই চলতো ফুটবল খেলা আর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তেমনই একদিন সন্ধ্যাবেলা মিলের মধ্যে একটি নাটক চলছিল। সেই সময় দর্শকদের মধ্য থেকে একজন লোক উঠে চলে যায় এবং তার পিছু আরো কয়েকজন লোক উঠে। নাটক শেষ হয়ে যাওয়ার পরে ঘটনার শুরুতেই প্রথমে যে লোকটির গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছিল, সেই লোকটি সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় একজন লোক মোটর সাইকেলে এসে তার চোখে লাইট ফেলতে থাকে এবং তার হ্যান্ডেলটি কিছুটা হলেও কেঁপে যায়। তারপরে সে সামনে দেখতে পায় একজন লোক সে সাইকেল থেকে নেমে তার কাছে যায় এবং গিয়ে বলে, বলাই। সেই মুহূর্তেই কেউ একজন তার মাথায় জ্ঞান ফেরে সে দেখে যে সে নিজের বাড়িতে শুয়ে আছে এবং কয়েকজন তার মাথায় হাওয়া করছে এবং পুলিশও সেখানে উপস্থিত হয়। পাশ থেকে একজন মহিলা, যিনি সম্পর্কে ওনার বৌদি হবেন, তিনি তখন বলেন, তা বলে নিজের বন্ধুকে মারবি? আমি তো দেখলাম মন্দিরের সামনে ও তার বুকের উপরে চেপে বসে আছে। তারপর ওই লোকটি বলে যে আমি খুন করিনি। তারপর পুলিশ এসে তার কলার ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। এরপরে অফিসে সুমন্ত ঘোষাল থানায় আসে এবং কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় জেল থেকে সেই লোকটি চিৎকার করে বলে, আমি খুন করিনি স্যার। সেই সময় একজন পুলিশ অফিসার নিজের শার্টের বোতাম খুলে এসে বলে, ও মিথ্যে কথা বলছে স্যার, সবাই দেখেছে ওকে খুন করতে। তারপর সুমন্ত ঘোষাল তার কাছে গিয়ে বলে, কি রে, কেন খুন করেছিস? তখন সেই লোকটি বলে, আমি খুন করিনি স্যার। এই কথা শুনে সুমন্ত ঘোষাল তার গালে একটি জোরে শার্টের মারে। পাশ থেকে সেই শার্টের বোতাম খোলা পুলিশ অফিসারটি বলে, আবার মিথ্যে কথা বলিস, তোর বাবা বৌদি সবাই দেখেছে তোকে খুন। দিকে আরেকটি পুলিশ অফিসার বলে, স্যার আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে, সবার কথা আরেকবার ভাবুন স্যার। এরপরে অন্য একটি দৃশ্যে দেখা যায় সুমন্ত ঘোষাল তার মা বাবাকে নিয়ে তার দেখাশোনায় যায়। তারপরে মেয়েটির বাবা বলে যে সেই 4 বছর বয়স থেকে গান শিখছে। ঠিক তখন সুমন্ত ঘোষালের বাবা হাতে মিষ্টির প্লেট নিয়ে বলে, কোন রাগ পছন্দ? মেয়েটি উত্তর দেয়, ইমন। ঠিক তখনই সুমন্ত ঘোষালের মা বলে, দিনের কোন সময়কার রাগ ইমন? তখন মেয়েটি বলে, সন্ধ্যার। সেই শুনে সুমন্ত ঘোষালের মা বলে, বা। তারপরে মেয়েটির হাতের একটি কাজ নিয়ে সুমন্ত ঘোষালকে দেখে এবং তার মা এবং বাবার খুব পছন্দ হয়। এরপরে পুকুরের একটি দৃশ্যে দেখা যায় সুমন্ত ঘোষাল এবং ওই মেয়েটি বসে আছে। মেয়েটিকে বলে, এই ইমনের অনেক প্রার্থনার গান রয়েছে। তখন মেয়েটি বলে ওঠে, কাবি কাবি মেরি দিল মে খেয়াল আতা হে। আমার কাছে এই ইমন রাগ মানেই প্রেম। মেয়েটির নাম ছিল পুরি। মেয়েটির সঙ্গে সুমন্ত ঘোষালের বিয়ে হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই জেলের কয়েদিদের খাবার খাওয়ার একটি দৃশ্যে। সে গল্পের শুরুতেই যেই লোকটিকে মিথ্যে খুনের দায়ে ফাঁসানো হয়েছিল, তিনি এখানে খাবার নিতে এসেছেন। সে যখন খাবার নিয়ে একটি চেয়ারে বসে তার খাবারগুলি খেতে যায়, তখন পাশ থেকে একজন লোক এসে তার খাবারের মধ্যে জল ঢেলে তাকে বলে, জেলের ভাত খাবি? জেলের ভাত খাওয়া এত সহজ বলে তার মুখটি থালার মধ্যে গুঁজে দেয় এবং তাকে মারতে শুরু করে। পাশ থেকে অন্যান্য জেলের কয়েদিরাও থালা বাজাতে শুরু করে দেয়। এরপরে অন্য একজন জেলের বয়স্ক আসামি ওই লোকটিকে বাঁচায়। লোকটিকে তুলে বলে যে এর খাবারে কেউ হাত দিবি না। তারপরে লোকটি বলে, বাবার সঙ্গে পাঙ্গা নিয়ে মিলে চাকরি নিলি, মিল মালিক ইউনিয়ন লিডারকে খুন করে তোর নামে চালিয়ে দিল, দাদা বৌদি মিথ্যে সাক্ষী দিয়ে পয়সা পেলো, তোকে সম্পত্তি থেকে আউট করে দিল, তুই কি পেলি? তখন লোকটি বলে, তুমি কি করে জানলে? তখন লোকটি তাকে বলে যে সে হচ্ছে সেলিম খান, 15টা ব্যাংক ডাকাতির রেকর্ড আছে, সব খবর থাকে তার কাছে। এরপরে গল্পের অন্য একটি দৃশ্যে দেখা যায় সুমন্ত ঘোষালের ফুলসজ্জা। সুমন্ত ঘোষালের স্ত্রী তার ফুলসজ্জার খাটে বসে আছে আর সেই সময় এসপি সাহেব সুমন্ত ঘোষালকে ফোন কথা বলেই যাচ্ছে। সেই সময় পুরি রাগ করে তার ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। এরপরে অন্য একটি দৃশ্যে দেখা যায় জেলের সমস্ত আসামিরা তাদের বাড়ির লোকের সঙ্গে দেখা করার জন্য একটি জায়গায় আসে। তখন সেই লোকটিও সেখানে এসে পুলিশে জিজ্ঞাসা করে তার বাড়ির লোক কি কেউ এসেছে। তারপর পুলিশটি বলে যে তার বাড়ি থেকে কেউ তার সাথে দেখা করতে আসেনি। সে তখন মন খারাপ করে তার ওই বন্ধুটির কাছে চলে যায়। তখন তার সেই বয়স্ক বন্ধুটি বলে, কেউ এখানে দেখা করতে আসেনি, দেখা করতে তারাই আসে যাদের সংসার আছে, একবার জেলে ঢুকলে কেউ দেখা করতে আসে না। তখন ওই লোকটি তার বয়স্ক বন্ধুটিকে বলে যে তোমার বাড়ির লোক নেই? তখন লোকটি বলে যে না। তখন সে বলে যে তুমি থাকতে কোথায়? তখন লোকটি বলে, ছেঁচড়াপুরের নাম শুনেছিস? ছেঁচড়াপুর পশ্চিমবঙ্গের এমন একটি গ্রাম যেখানে সবাই ছেঁচড়া, চোর ডাকাত সেখানে থাকে, সবাই ক্রাইম করে জেলে যায়, আবার তারা ক্রাইম করে। তারপরে লোকটি সেই বয়স্ক লোকটিকে বলে, কাকা আমাকে ব্যাংক ডাকাতির ট্রেনিং দেবে? তারপরে গল্পের অন্য একটি দৃশ্যে দেখা যায় যে এসিপির সাথে সুমন্ত ঘোষাল গল্প করতে করতে থানার বাইরে ঢোকে। তখন এসিপি বলে যে এই চন্দনপুরে ব্যাংক ডাকাতি হয়েছে, বাস ডাকাতি হয়েছে, 2টি ব্লকের দায়িত্ব তোমার উপরে, বিরাট বড় কাজ, ওসি হিসাবে এটাই তোমার বড় দায়িত্ব। তখন সুমন্ত ঘোষাল বলে, আমি আপ্রাণ চেষ্টা করবো এই সমস্ত দায়িত্ব পালন করার জন্য। তারপর এসিপি বলে যে আচ্ছা তুমি কি তোমার কোয়ার্টারের বউকে নিয়ে আসছো? তখন সুমন্ত ঘোষাল বলে যে হ্যাঁ। তখন এসিপি মাথা নেড়ে তাকে বলে যে না, একদম নিয়ে এসো না, কারণ বউকে নিয়ে আসলেই অশান্তি হবে। এরপরে গল্পের অন্য একটি দৃশ্য দেখা সুমন্ত ঘোষালের বাড়ি, যেখানে সুমন্ত ঘোষালের স্ত্রী তার স্বামীর জন্য
করে। তারপর সুমন্ত ঘোষাল যখন বাড়ি ফেরে, পরি তখন দরজা খুলে দিয়ে মন খারাপ করে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখন সুমন্ত ঘোষাল পিছু হাত ধরে টেনে বলে, পরি কি হলো? এরপরে পুলিশের ভঙ্গিতে স্যালুট করে বলে, আইসি সুমন্ত ঘোষাল, চন্দ্রপুর থানা রিপোর্টিং ম্যাম। তা দেখে পরি হাসে এবং তখন সুমন্ত ঘোষাল বলে যে প্রমোশন হয়েছে। এরপরে দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপরে গল্পের অন্য একটি দৃশ্যে দেখা যায় ওই লোকটি তার ওই বয়স্ক বৃদ্ধ লোকটির কাছে ব্যাংক ডাকাতি শিখতে থাকে। ওই বৃদ্ধ লোকটি তাকে বলে, ব্যাংক ডাকাতির প্রথম ধাপ হলো জায়গা ঠিক করা। ব্যাংক হতে হবে ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে নয়। তখন লোকটি বলে যে গ্রাউন্ড ফ্লোরে হয় তাহলে মানুষ সহজেই টের পেয়ে যাবে, কিন্তু যদি ফার্স্ট ফ্লোরে হয় তাহলে মানুষ সহজে টের পাবে না। তারপরে যদি বাইরে থেকে আটকে দেওয়া হয় তাহলে তো একদমই টের পাবে না। তখন তার ওই বন্ধুটি বলে, বা তুই তো ক্রাইমে ফার্স্ট হয়ে যাবি। তারপরে লোকটি বলে যে না, সমাজের উন্নতির জন্য তোর রিলিজটা আগেই করতে হবে, মোহরের কাছ শিখবি। তখন লোকটি বলে, তারপরে তাদের ব্যাংক ডাকাতি ট্রেনিং শুরু হয়ে যায়। তারপরে দুজনে গোলাপ গাছে জল দিতে দিতে বৃদ্ধ লোকটি বলে, যেদিন তুই ক্রাইম করবি জেনে রাখবি ধরা তোকে পড়তেই হবে, তবে বড় ডাকাত সেই হয় যে আইন জেনে ডাকাতি করে। যদি 3 জনে মিলে ডাকাতি করিস তাহলে তোর সাজা হবে 7 বছর, 393 ধারা। যদি 4 জনে মিলে ব্যাংক ডাকাতি করিস তাহলে তোর সাজা হবে 12 বছর, 394 ধারা। আর যদি 5 জনে মিলে ডাকাতি করিস তাহলে তোর সাজা হবে 12 বছর, যেমন আমারটা হয়েছে। কিন্তু আমি এই আইনগুলো জানতাম না, তবে 3 জনে মিলে কি করে ডাকাতি করতে হয় সেটা আমি জানি না, কিন্তু 3 জনে মিলে যদি কেউ ডাকাতি করতে পারে তাহলেই কেল্লা। তারপর গল্পের একটি অন্য দৃশ্যে দেখা যায় সুমন্ত ঘোষালের বাড়ির ছবি, যেখানে পরি জানলা দিয়ে কিছু ওষুধ ফেলে দিচ্ছিল। তখন সুমন্ত ঘোষাল পিছন থেকে তাকে ডেকে ডাকা এসে চমকে ওঠে। তারপর জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন পরি বলে যে কিছুই না বলে তার কথাটি এড়িয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই জেলের একটি দৃশ্য, সেখানে ওই বৃদ্ধ লোকটি ওই লোকটিকে ব্যাংক ডাকাতি করা শেখাচ্ছে। ভালো মতো তার কাছ থেকে ব্যাংক ডাকাতি শিখে যায় এবং শেষে বলে যে দাদা আমার একটু উপকার করে দেবে, সুমন্ত ঘোষাল এখন কোন থানায় আছে সেটা আমার খবরে নেই। এসিপি সুমন্ত ঘোষাল চন্দনপুর থানায় জয়েন করতে যায়। সেখানে পুরানো এসিপি সুমন্ত ঘোষালকে তার কাজ বুঝিয়ে দেয়। তখন পাশ থেকে আরেকজন পুলিশ অফিসার বলে, স্যার আপনি কখনো দেখেছেন? এরপর দেখা যায় অফিসার সুমন্ত ঘোষাল চন্দনপুর থানায় যায়। তখন থানার একজন লোক বলে, স্যার আপনি কখনো দেখেছেন যে থানার পুরানো ওসি নতুন ওসিকে হাসি মুখে কাজ হ্যান্ড ওভার করে দিতে? কখনোই দেখবেন না, এটা শুধু চন্দনপুরেই হয়। তারপরে বলে, স্যার আমি রঞ্জিত মালাকার। তারপরে বলে যে আপনার কোয়ার্টার ঠিক আছে, জল ঠিকঠাক আসছে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে জেলের একটি অন্য দৃশ্যে আমরা দেখতে পাই ওই লোকটিকে তার বৃদ্ধ বন্ধুটি পান সাজানোর ভঙ্গিতে কিভাবে বম বাঁধতে হয় সেটি শেখাচ্ছে। এরপরে একজন পুলিশ এসে বলে, বিক্রম প্রামাণিক আপনার বাড়ি থেকে লোক দেখা করতে এসেছে। তখন ওই লোকটি গিয়ে দেখে যে তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। তার বাবা তাকে বলে যে ভালো আছিস বাবা? আমাকে ওরা বাধ্য করেছে তোর ব্যাপারে মিথ্যা কথা বলতে, এমনকি তোকে ত্যায্যপুত্র করতেও বাধ্য করেছে। আমাকে ক্ষমা করে দিস, কিছুই তোকে দিয়ে যেতে পারলাম না, এই বলে কাঁদতে শুরু করে দেয়। এরপরে আমরা দেখতে পাই অফিসার সুমন্ত ঘোষালের বাড়ি, যেখানে একটি দুধ উদলে পড়ে যাচ্ছিল। তখন বাড়ির কাজের লোক বলে যে বৌদি দুধটা যে উতলে পড়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে পরি তার দরজার বাইরের দিকে দেখতে থাকে একজন ছেলে এবং একজন মেয়ে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। সে তাদের দিকে এক দৃষ্টিতে দেখতে থাকে। তখন কাজের লোকটি তার সামনে এসে দেখে যে ওখানে কিছুই নেই। তখন পাশ থেকে বলে, ও বৌদি। তখন পরি চমকে ওঠে। এরপরে গল্পের অন্য একটি দৃশ্যে দেখা যায় বিক্রম থানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। তখন তার বৃদ্ধ বন্ধুটি তার কাঁধে হাত দিয়ে বলে, বাড়ি ফিরে যাস না রে বিক্রম, সেখানে গেলে তুই দুঃখ পাবি, বরং তুই ছাজরাপুরে চলে যায়, সেখানে তোর নতুন নাম হবে, নতুন পরিচয় হবে, সেখানে আমার একটি ছেলে আছে, সেই তোর সমস্ত ব্যবস্থা করে দেয়। এই শুনে বিক্রম বলে, সমাজ আমার আপন দাদারে কেড়ে নিয়েছিল, কিন্তু জেল আমায় নিজের দাদাকে ফিরিয়ে দিয়েছে। এই বলে সে তার বৃদ্ধ বন্ধুটিকে প্রণাম করতে যায়, কিন্তু সে তার হাতটি ধরে নেয় এবং বুকে জড়িয়ে ধরে। এরপরে বিক্রম জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং তার সেখানকার সমস্ত জিনিস থানায় জমা করে দেয়। তখন পাশ থেকে তার ওই বন্ধুটি ডেকে বলে যে বিক্রম। তখন বিক্রম তার কাছে যায় এবং তাকে চুপি চুপি বলে যে সুমন্ত ঘোষাল এখন চন্দনপুর থানায় রয়েছে। এরপরে বিক্রম জেল থেকে বেরিয়ে ছাজরাপুরের উদ্দেশ্যে বাসে ওঠে। এমন সময় বাসের মধ্যে মাঝরাত্রে কিছু দুষ্কৃতী আসে এবং তাদের সমস্ত জিনিসপত্র ছিনতাই করে। সকালবেলা বিক্রম ছাজরাপুরে উপস্থিত হয়। সে গ্রামে নেমে দেখে যে অনেকজন বহুরূপী খেলা দেখাচ্ছে। সেই রকম একজন বহুরূপীকে বিক্রম বলে যে ভক্ত পান্ডার বাড়ি কোথায়। সেই লোকটা তাকে বলে যে এই যে রানী। তারপরে বিক্রম তার কাছে গিয়ে নকল আইডি বানায় এবং সে বলে যে আজ থেকে তুমি মোহরের চুনি কুমার। এরপরে আমরা দেখতে পাই সুমন্ত ঘোষালের বাড়িতে। সুমন্ত ঘোষাল বাড়ির মধ্যে প্রবেশ করে এবং তার কাজের মেয়েকে বলে যে কি হলো, বাড়ি যাওনি? তখন সে বলে যে না, বাড়ি যায়নি। তারপরে সে তাকে এক গ্লাস জল দেয় এবং বলে যে একটা কথা বলবো দাদা, বহুদিন আজকাল প্রায় চিৎকার করে। তারপরে ঘরে গিয়ে দরজা বন্ধ করে মেঝের মধ্যে শুয়ে থাকে পাগলির মতো। সুমন্ত ঘোষাল পরীর কাছে যায় এবং দেখে যে পরী ঘুমিয়ে রয়েছে। তারপরে তার মাথার হাতটা বুলিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই ছাজরাপুরের দৃশ্য, সেখানে বিক্রম মোহরি সেজন লোক তার কাজ বুঝিয়ে দিচ্ছে। তার কাজ হলো ছাজরাপুরের সমস্ত আসামিদের বিল করা এবং সাক্ষী জোগাড় করা, তাদের বিরুদ্ধে যারা বলবে যে আমি কিছু জানি না, ধর্মাবতার আমি কিছু দেখিনি। এরপরে চুনি কুমার যায় ছাজরাপুরের টিম লিডারের সঙ্গে কথা বলতে। সেখানে সমস্ত ছাজরাপুরের লোকেরা উপস্থিত ছিল এবং সেখানে সেই লোকটি তাকে বলে যে আচ্ছা চুনি কুমার কেন জেলে ছিলে? তখন বিক্রম বলে যে আমাকে মিথ্যে খুনের দায়ে ফাঁসানো হয়েছিল। তখন আশেপাশের লোকেরা হাসতে শুরু করে এবং সেই লোকটি বলে যে প্রত্যেকটা আসামি বলে তাকে মিথ্যা খুনের জন্য ফাঁসানো হয়েছে। তারপরে ওই লোকটি বলে সেলিম তো তোমাকে এখানে পাঠিয়েছে, তা তোমার কোনো নিজস্ব প্ল্যান আছে? তখন বিক্রম বলে 15 দিন ভক্তের সঙ্গে মোহরি করবো আর 15 দিন ব্যাংক ডাকাতি করবো। তখন ওই লোকটি বলে আমাদের কি সাহায্য লাগবে? তখন বিক্রম বলে যে 10,000 টাকা লাগবে, যেটা আমি সুদে আসলে ফেরত দেবো, আর 2জন ছেলে চাই যে বাইক ছিনতাই করতে জানবে, আর 3টে খেলনা বন্দুক। আমি আপনাদের মতো মানুষকে আঘাত করে কোনো কিছু করবো না, আমি মানুষকে ভালোবেসে ডাকাতি করবো। তখন ওই লোকটি বলে মানুষকে ভালোবেসে ডাকাতি হয়? তখন বিক্রম বলে যে আলবাত হয়, আর আমার একজন মেয়ে লাগবে যাকে অসম্মানের কিছু কাজ করতে হবে না আর স্পটেও যেতে হবে না। তারপর ওই লোকটি কহের বলে একজন লোককে ডাকে, কিন্তু নিতাই বলে একজন লোক হাত তুলে দেয়। তখন বলে যে ও আচ্ছা তুই আয়। তারপর ওই লোকটি ভাবে যে মেয়ে হিসাবে কাকে পাঠানো যায়। তখন নিতাই ভিড়ের মধ্যে থেকে একজন মেয়ের দিকে
তাকিয়ে বলে তুই আসবি এবং বলে যে ওটি ওর দিদি। তখন ওই লোকটি বলে যে হচ্ছে ছাজাপুরের সব থেকে বড় পকেট মার, এর নাম হচ্ছে ঝিলমিল। তারপরে ঝিলমিল লোকটির কাছে এসে বলে আগে দাঁড়াও, ওই ময়দামুখোটাকে ভালো করে দেখি, ময়দামুখো কোনো ট্রেনিং ছাড়াই ব্যাংক ডাকাতি করতে এসেছে। তারপরেই ফার্স্ট কেসে আমরা পুলিশের কাছে সাল্টে যাই। তারপরে ওই লোকটি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ডাকাতি করলে তোমরা এদেরকে কি দেবে? তখন ওই লোকটি বলে যে ডাকাতি 30 ভাগ আমার, বাকি 10 ভাগ ছাঁচরাপুরের, আর বাকি 60। তারপরে লোকটি তাকে জিজ্ঞাসা করে ডাকাতি করলে এরা কি পাবে? তখন সে বলে যে ডাকাতির 30 ভাগ আমার, 10 ভাগ ছাঁচরাপুরের, আর বাকি 60 ভাগ আমি সবার মধ্যে বিলিয়ে দেবো। তাছাড়া আমি অংশীদারিতে ব্যবসা করতে ভালোবাসি, এখানে স্থায়ীভাবে থাকার জন্য কোনো জায়গা হবে? তখন লোকটি নিতাইয়ের দিকে তাকায়, নিতাই বলে যে আমার বাড়িতে হবে। এই শুনে ঝিলমিল একটু রাগ করে, তারপর তার ভাইকে বলে যে এই বিনা পয়সায় নয় কিন্তু। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পরি অসুস্থ এবং তাকে নিয়ে সুমন্ত ঘোষাল একজন ডাক্তারের কাছে যান। ডাক্তার সুমন্ত ঘোষালকে বলে যে কেউ কিছু বলেনি আপনাকে বিয়ের আগে? তখন সুমন্ত ঘোষাল বলে যে না, তাকে কিছু জানানো হয়নি। সন্দেহ প্রবণতা, অবান্তর চিন্তাভাবনা, ভ্রান্ত বিশ্বাস, বাইপোলারের প্রায় সবকটা সিনড্রোমই ওর মধ্যে রয়েছে। দুটি সত্তা, একসময় ভালো আবার একসময় খারাপ। ডাক্তারের কাছ থেকে সুমন্ত ঘোষাল এই কথাগুলি শোনার পরে বলে যে আমি দেখেছি ওকে বিয়ের পরে ওষুধ খেতে, কিন্তু আমারই ভুল, আমার ওকে জিজ্ঞাসা করে হয়নি, কিন্তু এখন আর তো ওকে ওষুধ খেতে দেখি না। তা শুনে ডাক্তার বলে ওষুধ তো খেতেই হবে নিয়মিত, নাহলে তো এগুলো আরও বাড়বে। এরপরে আমরা দেখতে পাই ছাজাপুরের দৃশ্যে যেখানে ঝিলমিল বিক্রমকে তার ঘর দেখাচ্ছে এবং তাকে বলছে যে সে চাইলে ঘরের মধ্যে শুতে পারে, আবার বাইরেও শুতে পারে, এখানে জল আছে, তাকে নিজেকেই জল নিয়ে আসতে হবে, টেবিল ফ্যান আছে এবং তোষকের নিচে কাঁথা আছে। এই বলে সে বাইরে বেরিয়ে যায়। তারপরে নিতাই তাকে বলে পকেট মারি না ছ্যাঁচড়া, কোনো ইজ্জত নেই। মাঝে মাঝে আমি ভাবি, আবার নিজেকেই প্রশ্ন করি সারা জীবন কী করলি নিতাই? তারপরে তুমি যখন বললে ব্যাংক ডাকাতির কথা, তখন একটা স্বপ্নই দেখে ফেললাম। ভাবলাম যে ব্যাংক ডাকাতি, পুলিশ আমাকে ধরবে, খবরের কাগজের নাম বেরোবে, সবাই আমার দিকে তাকাবে। তারপরে কি ডায়লগটাই না দিলে দাদা, মানুষের উপকারে ডাকাতি। এদের কথার মাঝখানেই ঝিলমিল এসে পড়ে এবং বলে যে সাবান, শ্যাম্পু, বালতি, তেল সবকিছু নিজের খরচায় কিনতে হবে, তাছাড়া খাওয়ার খরচ 1000 টাকা আর ঘর ভাড়া 1000 টাকা, এমনকি মাসের আগেই অ্যাডভান্স দিয়ে দিতে হবে। এই বলে সে ঘরের মধ্যে ঢোকে এবং একটা থলি নিয়ে আসে, নিয়ে তার সামনে নাড়াতে থাকে, বলে যে এই যে নিজের ব্যাগ সামলাতে পারে না, সে আবার ব্যাংক ডাকাতি করে। এই ব্যাগটা ছিল বিক্রমের, যেটা গত রাত্রে বাস ছিনতাইয়ের সময় ঝিলমিল বিক্রমের কাছ থেকে ছিনিয়ে নিয়ে। তারপর ঝিলমিল ওই ব্যাগটি খুলে তার থেকে টাকা বের করে নিয়ে বিক্রমকে ব্যাগটিকে দিয়ে বলে যে এ নাও 2 মাসের অ্যাডভান্স টাকা কেটে নিলাম। এরপরে দেখা যায় বিক্রম যায় তার গ্রামেতে, তার গল্পের শুরুতে যে বৃদ্ধ লোকটির সঙ্গে আমরা দেখেছিলাম বিক্রমকে নাটক করতে, সেই লোকটির কাছে। সে তার নিজের অভাবের কথা বিক্রমকে শোনায়, তার মিল এখন বন্ধ হয়ে গেছে, তাই খাবারের অভাবে সে এখন নাটক, যাত্রাপালা সেখানে ডিরেক্টর। কিন্তু বিক্রম তাকে বলে যে সে তার সাথে ব্যাংক ডাকাতি করবে, মাত্র 3 মিনিটের অভিনয় করতে হবে সেখানে। তখন সে তার কথা শুনে। এরপরে দেখা যায় বিক্রম একটি বাড়িতে তার সমস্ত সঙ্গীদের নিয়ে আলোচনায় বসে। সে সবাইকে বলে সরকার আমায় মিথ্যা সাজা দিয়েছে, তোমার কারখানায় লক আউট করে দিয়েছে, পাস গ্রাজুয়েট ছেলে এখন বাইক ছিনতাই করে, বিকম অ্যাকাউন্টেন্টস এখন ব্যাংক টাকাতির কথা ভাবছে, যাত্রা শিল্পী, বহুরূপী শিল্পী, তাদের জন্য সরকার কি করেছে, চাকরি দেবে বলে ঢপ, যদি তোমার মারে তুমি সরকারকে মারো। তখন ঝিলমিল বলে যাতে ঝামেলা কিসে, ব্যাংক থেকে যখন লোক বেরোবে তখন তার উপর নজর রাখো, তখন তার ব্যাগ কাটো, পকেট কাটো, নো রিস্ক। তখন বিক্রম বলে কেন, তাকেই বা কেন, সে কি তোমার কোনো ক্ষতি করেছে? এটা হয়তো তার রক্ত জল করার কোনো পরিশ্রমের টাকা, হয়তো তার মায়ের চিকিৎসার টাকা, আর ছেলে স্কুলে ভর্তি করার টাকা। তুমি কি দেখেছো পকেট মারি করে যে মানুষটাকে সর্বশান্ত করেছো, সেই মানুষটা পরে গিয়ে আত্মহত্যা করেছে। বিক্রম বলে মানুষকে ভালোবেসে ব্যাংক ডাকাতি করবে, তার ক্ষতি করে নয়। পাশ থেকে নিতাই বলে জিও, তারপরে সবাই হাততালি দিও। এরপরে আমরা দেখতে পাই চন্দনপুর থানার দৃশ্য, সেখানে কয়েকজন লোক সুমন্ত ঘোষালকে খুঁজ দিতে এসেছে, কিন্তু সুমন্ত ঘোষাল তা না নিয়ে তাদেরকে বলেছে যে সে এখানে কাজ করতে এসেছে, মানুষের উপকার করতে এসেছে, ঘুষ নিতে আসেনি বলে তাদের থানা থেকে তাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় বিক্রম তার সঙ্গীদের ব্যাংক ডাকাতি কিভাবে করবে তার আলোচনা করতে। তাদের টার্গেট বিক্রমপুর সমবায় ব্যাংক। বিক্রম জানে যে ব্যাংক অবশ্যই হতে হবে দোতলায়। কয় না নিতায় দায়িত্ব হচ্ছে ওই ব্যাংকের কাছে আশেপাশে গিয়ে খোঁজখবর নেওয়া, ব্যাংকের নিচে কতগুলি দোকান আছে, ব্যাংকে কোন সময় ভিড় বেশি হয়, কোন সময় ভিড় কম হয়, আর ব্যাংক ডাকাতির সব থেকে প্রথম কাজ হচ্ছে বাইক ছিনতাই করা। দেখা যায় যে নিতাই আর কয়েন পুলিশের পোশাক পরে একজন প্রেমিক প্রেমিকার কাছে যায় এবং তাদের থেকে বাইক ছিনতাই করে নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় যে একজন প্রেমিক প্রেমিকা বাইক রেখে দিয়ে বসে গল্প করছে, সেই সময় নিতাই আর কয়েন পুলিশের ছদ্মবেশে গিয়ে তাদের কাছ থেকে ভুলভাল বুঝিয়ে তাদের থেকে বাইকটা নিয়ে চলে যায়। নিতাই আর কয়েনের কাজ হলো সেখানকার স্থানীয় সমস্ত খবর নেওয়া, ব্যাংক থেকে হাইওয়ের দূরত্ব কত, পুলিশ স্টেশনের দূরত্ব কত, রেল স্টেশনের দূরত্ব কত, আশেপাশে কোনো ফেরিঘাট আছে কিনা, সেখানকার দূরত্ব কত, এই সমস্ত খবরাখবর তারা নিতে শুরু করে। আর খুড়োর কাজ হলো সেখানে ব্যাংকের মধ্যে ঢুকে গার্ড কোথায় থাকে, অ্যালার্ম কোথায় আছে, ম্যানেজারের ঘর কোথায়, অ্যাকাউন্টের ঘর কোথায়, কোথায় টাকা পয়সা সমস্ত কিছু রাখা থাকে, আর তারা গিয়ে কাদের বাড়িতে থাকবে সেই সমস্ত খোঁজখবর নিতে থাকে। ওই বৃদ্ধ লোকটি বিক্রমের বাবা আর ঝিলমিল বিক্রমের স্ত্রী সেজে ওই ব্যাংকের কাছাকাছি একটি স্থানীয় লোকের বাড়ি গিয়ে আশ্রয় নেয়। রাত্রে শোয়ার সময় বিক্রম ঝিলমিলকে বলে তোমার চোখের তাকানো খুব ভয়ঙ্কর। তখন ঝিলমিল বলে যে কেন? তখন বিক্রম বলে তুমি আমার চোখের দিকে তাকাও না, মুখের দিকে তাকাও না, শুধু এদিক ওদিক তাকাতে থাকো। তখন ঝিলমিল বলে কি করবো বলো, পকেট মারতো, তাই আমার চোখ সবসময় ওই দিকেই চলে যায়, তাছাড়া লোকের চোখ মুখ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তারপরে বিক্রম ঝিলমিলের কাছে শুতে যায়। তখন ঝিলমিল তাকে বলে যে বাইরে গিয়ে শুতে। তখন বিক্রম বলে যে আশেপাশের লোক দেখলে কি বলবে, আমরা তো স্বামী স্ত্রী। তখন ঝিলমিল কিন্তু ঝিলমিল সেই সমস্ত কথা না শুনিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। তখন বিক্রম গিয়ে তার খুড়োর কাছে শোয়, কিন্তু খুড়ো তাকে ঘর বিছানা থেকে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই সুমন্ত ঘোষালের বাড়ি। সুমন্ত ঘোষাল তার স্ত্রী পরীর কাছে যায় এবং তখন পরী তার কাছে আবদার করে যে তাকে একটা ব্যাংকের লকার খুলে দেবে, সে তার সমস্ত গয়না সেখানে রাখবে। তখন সুমন্ত ঘোষাল বলে যে খুব পুলিশের বাড়িতেই চুরি হবে। তখন এই বলে দুজনে হাসতে থাকে। এরপর অন্য দিশে দেখতে পাই ঝিলমিল স্নান করে উঠে আয়নার মধ্যে টিপ রেখেছে এবং সেই টিপটি পড়ছে। তখন বিক্রম পিছন থেকে এসে তার দিকে তাকায় এবং সেই আয়নায় টিপের দাগটি মুছতে থাকে এবং বলে যে
ফিঙ্গারপ্রিন্ট মুছছে। তখন ঝিলমিল বলে আমাকে কেন স্পটে নিয়ে যাচ্ছ না? তখন বিক্রম বলে আমি চাই না তুমি ধরা পড়ে শাস্তি পাও, তুমি তো আর নিজের স্বেচ্ছায় ছিনতাই করো। ঝিলমিল সেই কথা শুনে বিক্রমকে কিছু বলতে যাবে, তার আগে বিক্রম সেখান থেকে চলে যায়। এরপরে বিক্রম যায় ব্যাংক ডাকাতের উদ্দেশ্যে তার 3জন সঙ্গীকে নিয়ে 2টি বাইক নিয়ে। সুমন্ত ঘোষালও তার স্ত্রীকে নিয়ে ওই ব্যাংকেই লকার খুলতে আসে। তখন ব্যাংকের ম্যানেজার বলে আপনি আবার আসতে গেলেন কেন? আমি তো সমস্ত কাগজপত্র আপনার বাড়িতে পাঠিয়ে দিতাম। এরপরে সুমন্ত ঘোষাল তার স্ত্রীকে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে যখন ব্যাংক থেকে ফিরছিল, তখন সেই সময় বিক্রম সেখানে গিয়ে বিক্রম গার্ডকে দেখার দায়িত্ব দেয় খুড়ো তার কথা মতো গার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে আর নিতাইকে বলে যে ব্যাংকে দুজনের পায়ের কাছে অ্যালার্মের সুইচ থাকে, এক হচ্ছে ম্যানেজার আর একজন হচ্ছে ক্যাশিয়ার। নিতাইয়ের দায়িত্ব ক্যাশিয়ারের উপরে। নিতাইও তার কথা মতো ক্যাশিয়ারের মাথায় বন্দুক ঠেকায় এবং গার্ডকে বন্দুকের ভয় দেখিয়ে অ্যালার্মের তারটি কেটে দিতে বলে। অন্যদিকে ব্যাংকের যে সমস্ত গ্রাহকেরা এসেছিল তারাও প্রচন্ড ভয় পায়। আর কয়েনের দায়িত্ব ছিল বাইরে দাঁড়িয়ে থেকে চারিদিকে নজর রাখা, কেউ সন্দেহজনক লোক আসছে বা পুলিশ আসছে কিনা তার দিকে নজর রাখা। আর বিক্রম বলে যে আমার কাজ হলো টাকা নেওয়া এবং ব্যাংক থেকে বেরিয়ে যাওয়া। এরপরে বিক্রম যা ম্যানেজারের ঘরে এবং সেখানে গোবাচারের মতো মুখ করে বলে স্যার আসবো স্যার? তখন ম্যানেজার বলে হ্যাঁ আপনি কে? তখন বিক্রম তার ব্যাগ থেকে বন্দুকটা বার করে বলে স্যার আমি ব্যাংক ডাকাত, এই পাশ থেকে যাচ্ছিলাম, আপনার ব্যাংকটা দেখে খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম আপনার ব্যাংকে একটু ডাকাতি করি। তারপরে ম্যানেজার একটু বুদ্ধি করে যখনই অ্যালার্মের সুইচের উপর পাত দিয়ে টিপতে থাকে কিন্তু অ্যালার্ম বাজে না। বিক্রম তখন ব্যাংক ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকায়। অন্যদিকে খুড়োর কথাটি সবাই মনে পড়েছে। খুড়ো বলেছিল যে মনে রাখবে একটা মেডিকেল বিল হবে, তারপরে সীমিত সময়ের জন্য, এই সীমিত সময়ের মধ্যে আমাদের কাজটা সেরে ফেলতে হবে। বিক্রম ম্যানেজারের পিছনে বন্দুক ঠেকিয়ে বলে স্যার আমরা গরিব মানুষ স্যার, পেটের দায় কাজ করছি, সরকার আমাদের জন্য কিছু করেনি, তাই আপনি ব্যাংকের চাবি লকারের চাবিটা দিয়ে দিন। তখন ব্যাংকের ম্যানেজার ভয় ভয় বলে আমি কিন্তু পুলিশ রাখবো। তখন বিক্রম বলে স্যার পুলিশ তো সবে মাত্র গেল, এত তাড়াতাড়ি কি করে আসবে? ব্যাংকের টাকা সরকারের, তাই সরকার বুঝবে, আর পুলিশ এমনিও আমার পিছনে আছে অমনিও আমার পিছনে আছে, তাই পুলিশের সঙ্গে বোঝাপড়া আমিই করে নেবো, চাবিটা দিন স্যার। তখন ম্যানেজার ভয় ভয় বলে চাবিটা ওখানে পড়ে রয়েছে। বিক্রম বলে আমরা সরকারি জিনিস ছাড়া কারো জিনিস হাত দিই না, তাই আপনি হাতে করে চাবিটা দিন স্যার। আমার সঙ্গে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে আমাকে গুলি চালাতে হবে, তারপরে আপনার ক্যাশিয়ার ভাঙবো, তার একটা বিল হবে। এই বলে ম্যানেজারের কাঁধের উপর বন্দুকটি ঠেকিয়ে থাকে। ম্যানেজারও ভয় ভয় তার থেকে লকারের চাবি নিয়ে যায়। বিক্রম তাকে বলতে থাকে যে আপনার ইলেকট্রিকের তার ছিঁড়বো, কাঁচ ভাঙবো, এরও একটা মেডিকেল বিল হবে স্যার, সবার একটা টোটাল বিল হবে। এখানে আপনার অনেক কাস্টমার ফাঁসবে, আপনার ওপর মহলের অফিসার হয়তো এখানে শাখা তুলে দিতে পারে, বাইরে পোস্টিং হতে পারে, বেশি লস হলে আপনাকে বরখাস্ত করতে পারে। ট্রেনিং চলাকালীন আপনাকে বলা হয়েছিল যে চাকরি চলাকালীন যদি ব্যাংক ডাকাতি হয় তাহলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আপনার নিজেকেই করতে হবে। বলতে বিক্রম ম্যানেজারকে নিয়ে ক্যাশিয়ারের কাউন্টারে আসে এবং সেখান থেকে চাবিটা ভিতরে ঢুকিয়ে বলে ভাগনা ক্যাশের চাবিটা নাও আর ব্যাগটাও নাও, ক্যাশিয়ারকে সঙ্গে নিয়ে টাকাগুলো নিয়ে নাও। বিক্রম বলে এরা সবাই ভালো লোক। তারপরে বলে এবার বৃষ্টিতে অনেক কাঁচা বাড়িগুলি ভেঙে পড়েছে। ম্যানেজার বলে হ্যাঁ পুকুরও উপচে পড়েছে। তখন নিতাই লকার থেকে টাকা পড়তে পড়তে বলে ওঠে টাকাও উপচে পড়ছে। বিক্রম তখন বলে কি হবে তাহলে? তারপর কাস্টমারদের দিকে তাকিয়ে দেখে একজন লোক লুঙ্গি পড়েছে। তখন তাকে বলে যে স্যার আপনার লুঙ্গিটা আমার লাগবে। তখন ম্যানেজার বলে না ওনাকে কিছু বলবেন না, উনি হচ্ছে ছোটুদা আমাদের রেগুলার কাস্টমার প্লিজ। তখন বিক্রম বলে ভাগ্নে তুমি সবাইকে একটু ভেতরে ঢোকাতে থাকো তো, সাবধানে ঢোকাবে, কাউকে আঘাত করবে না, মহিলাদের সম্মান করবে। এরপরে নিতাই ব্যাংকের ম্যানেজার সহ সবাইকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে এবং লোকটিকে বলে আপনার লুঙ্গিটা দিন প্লিজ। তখন লোকটি বলে যে না আমার ভিতরে কিছু পড়া নেই। কিন্তু বিক্রম বলে যে ঠিক আছে আমি আপনাকে আপনার লুঙ্গিটি শুধু আসলে ফেরত দেবো, এই বলে তার লুঙ্গিটি খুলে নেয়। এরপরে বিক্রম সবাইকে বন্দি করা ঘরের সামনে একটি টাইম বাম বেঁধে দেয় এবং সবাইকে বলে যে এই টাইম বামটি 1 ঘন্টা ধরে টিকটিক কাজ হবে এবং তারপর নিজেই বন্ধ হয়ে যাবে, কিন্তু কেউ যদি বেরোনোর চেষ্টা করে তাহলে বমটি ফেটে যাবে। এই বলে 3জনে মিলে ব্যাংকের বাইরে বেরিয়ে আসে। তখন বয়স্ক লোকটি তরমুজ খাবে বলে তরমুজের দাম জিজ্ঞাসা করতে যায়। তখন বিক্রম তাদেরকে ধরে নিয়ে বাইকের মধ্যে চেপে চলে যাওয়ার সময় পুলিশ যখন খবর পায় তাকে হন্তদন্ত করে খুঁজতে থাকে ফেরিঘাট রেল স্টেশন। তখন বিক্রম বহুরূপী সেজে খেলা দেখাতে শুরু করে। একটি পুলিশ গাড়ি বিক্রমের খেলা দেখানোর মাঝখানে এসে উপস্থিত হয়। সমস্ত লোককে সরিয়ে খেলা দেখানোর মাঝখানে ঢুকে অবশ্যই সুমন্ত ঘোষাল বিক্রমকে জিজ্ঞাসা করে এখানে কি 2টো বাইক যেতে দেখেছে? তখন বিক্রম সুমন্ত ঘোষালের সাথে মজা করে বলে দেখ ড্যাব ড্যাব করে তাকাইছে। তখন সুমন্ত ঘোষাল রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। কিছু দূর গিয়েই তারা 2টো বাইক রাস্তায় পড়ে থাকতে দেখে। তারা বুঝতে পারে যে এগুলি সেই চুরি যাওয়া বাইক দুটি। এরপরে পুলিশের যখন খোঁজ থেমে যায় তখন বিক্রম ঝিলমিল আর বয়স্ক কাকুটি তারা তাদের পোশাক আশাক ছেড়ে সেগুলি পুড়িয়ে দিয়ে ওই জায়গা ছেড়ে আবার ছাঁচড়াপুরে ফিরে যায়। অন্যদিকে সুমন্ত ঘোষালকে তারা অফিসার ইনসাল্ট করে বলে কংগ্রাচুলেশন, খুব ভালো কাজ হয়েছে, হাওড়া জেলার সবথেকে বড় ব্যাংক ডাকাতি হয়েছে তোমার এলাকায়, 7 লাখ টাকার ব্যাংক ডাকাতি হয়েছে। আর তখন সুমন্ত ঘোষাল কি করছে না তার স্ত্রীকে নিয়ে অ্যাকাউন্ট খুলতে গেছে। আপনি ডাকাতদের দেখেছেন? তখন সুমন্ত ঘোষাল বলে যে না দেখিনি, তবে শুনেছি ওরা 3জন ছিল, মাত্র 4 মিনিট সময় নিয়েছে ডাকাতি করতে। 2টো বাইক নিয়ে তারা পালিয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার বাইকটা পাওয়া গেছে। তখন অফিসার রেগে তাকে বলে যে ঝামা ঘষে দিয়েছে, পুলিশের মুখে একদম ঝামা ঘষে দিয়েছে। তারপর বলে যে শোনো সব থানার নজর এখন তোমার দিকে, এই উর্দিতে দাগ তুমি লাগিয়েছো আর এই দাগ তোমাকেই তুলতে হবে। এসব শুনে সুমন্ত ঘোষাল মাথা নিচু করে বলে যে ইয়েস। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রাত্রেবেলা তারা সবাই ছাঁচড়াপুরে ফিরে গিয়ে পঞ্চায়েত প্রধানকে 10,000 টাকা সুদ সমেত ফিরিয়ে দেয়। 10 ভাগ ছাঁচড়াপুরে, 30 ভাগ বিক্রমের আর বাকি সবটা তার সঙ্গীদের দিয়ে। সবাই যখন টাকা নিয়ে ভাগ করছিল, আনন্দ করছিল, তখন বিক্রম সবাইকে বলে যে আমার আর ছাঁচড়াপুরে থাকাটা ঠিক হবে না, সবাই সবার মতো আলাদা থেকে নেবে, প্রধানের কাছে খবর থাকবে, আমি আবার কখন তোমাদের সঙ্গে দেখা করব। এই বলে বিক্রম আর খুড়ো কান্না করে দুজনকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা দেখতে পাই সুমন্ত ঘোষালের বাড়ির দৃশ্য, যেখানে পরি রাগ করে বসে আছে। সুমন্ত ঘোষাল সেখানে পরীকে গিয়ে জিজ্ঞাসা করে যে রাগ করার মতো তো কিছু কারণ হয়নি। তখন পরি বলে যে তুমি কোথায় ছিলে? সুমন্ত ঘোষাল বলে যে আমার কাজ ছিল, আমি একটু থানার কাজে বেরিয়েছিলাম। তখন পরি বলে না তুমি তো থানায় যাওনি, আমি 9টায় ফোন করেছিলাম, 9:30টায় ফোন করেছিলাম, 10:30টায় ফোন করেছিলাম, তুমি তো থানায় ছিলে না। তখন সুমন্ত ঘোষাল বলে পরি তুমি তো জানো একটা বড় ডাকাতি হয়েছে, সেই ডাকাতি ইনভেস্টিগেশনের দায়িত্ব আমারও। এছাড়াও আরও অনেক কাজ ছিল, বাজার কমিটি, কাউন্সিলরের জন্মদিন, এছাড়া সরস্বতী বিদ্যানিকেতনের নাইট স্কুলের জন্য মেয়েদের একটা সিকিউরিটির ব্যবস্থার জন্য আমাকে যেতে হয়েছিল। তারপরে পরি গিয়ে টেবিল চাপড়ে বলে এইসবের মধ্যে আমি কোথায়? তোমার সবার জন্য সময় আছে কিন্তু আমার জন্য সময় নেই, তাহলে কেন বিয়ে করেছিলে তুমি আমাকে? তখন সুমন্ত ঘোষাল তাকে বলে আচ্ছা শোনো,
এই সময় সুমন্ত ঘোষাল আরেকটি ফোন এসে যায়। তা শুনে পরি সেখান থেকে ছুটে গিয়ে ফোনের কাছে যায় এবং সুমন্ত ঘোষালকে ফোনটি ধরতে দিতে চায় না। তখন সুমন্ত ঘোষাল বলে আমার অনেক দায়িত্ব আছে পরি, আমাকে ফোনটা ধরতে দাও। তখন পরি বলে ঠিক আছে তাহলে স্পিকারে দাও। তখন স্পিকারে ফোনটি দেয় এবং কেউ একজন বড় রোটে বড়বাবু বাড়িওয়ালা আমাকে ভূতের ভয় দেখাচ্ছে, আমাকে বাঁচান। তখন পরি সুমন্ত ঘোষালের হাত থেকে ফোনটি নিয়ে চলে গিয়ে বলে যে এখন আমার সময়, ওদের সময় তো আমি তোমাকে ফোন করতে পারি না, তাহলে আমার সময় ওরা কেন ফোন করবে। সুমন্ত ঘোষাল তখন পরীকে বলে তোমার কি হয়েছে পরি, তুমি আজও ওষুধ খাওনি। তখন পরি সুমন্ত ঘোষালকে জড়িয়ে ধরে বলে যে ভাবি আমার ওষুধ তুমি কেন বুঝতে পারো না, আমার কোনো ওষুধের দরকার নেই। এই সবের মাঝখানে সুমন্ত ঘোষাল পরীর থেকে বারবার ফোন চাইছিল, তাই শুনে পরি রেগে গিয়ে ফোনটি ধরে বলে যে মরে গেছে সুমন্ত ঘোষাল, এই বলে সে ফোনটি কেটে দেয়। সুমন্ত ঘোষাল তখন পরির পিছন পিছন গিয়ে বলে পরি তুমি কেন বাইরের লোকের সঙ্গে এরকম করছো। তখন আবার ফোনটি বেজে ওঠে। তখন সুমন্ত ঘোষাল ফোনটি রিসিভ করে বলে এই শুয়ারের বাচ্চা। তখন ফোনের ওপর থেকে বলে স্যার আমি রঞ্জিত স্যার অজয়কর সমবায় ব্যাংকেও ডাকাতি হয়ে গেছে স্যার। চন্দনপুরের মতো এই ব্যাংকটিও ছিল দোতলায়, 3 জন লোক গিয়েছিল ডাকাতি করতে, 4 মিনিটের মধ্যে ডাকাতি করে চলে যায়, 2টো বাইকও পাওয়া যায়। এরপরে আমরা দেখতে পাই যে ঝিলমিল বিক্রমকে বলে নিজে জালিয়াতি করে 30% নেবে আর আমাকে দেবে মাত্র 15%। তখন বিক্রম বলে কেন, সবাই তো 15% পায়। তখন ঝিলমিল বলে যে এদিকে যে একজন মেয়ে হয়ে একজন পুরুষ মানুষের সঙ্গে আমাকে রাত কাটাতে হচ্ছে, আমার ইজ্জতের যে ছাড়পোকা লেগে যাচ্ছে, কেউ আমাকে আর বিয়ে করবে না। তখন বিক্রম বলে যে আচ্ছা তাহলে তোমার কত চাই। তখন ঝিলমিল বলে যে আমার 50% চাই। তখন বিক্রম বলে যে আচ্ছা আমার ভাগের 50% মানে তুমি পাবে 30% আর আমি পাবো 15%। তখন ঝিলমিল বলে যে না আমার পুরো টাকার 50% চাই, না হলে যাও অন্য বউ খুঁজে নাও। এই বলে সে পিছন করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে বিক্রম বলে যে 45% দিতে পারি, আমাকে বিয়ে করবে। কি শিয়ানা মাইরি, একটা আস্ত বউও চাইছে। এবারে বিক্রম বলে আর আমার আসল নাম চুনি কুমার নয়। তখন ঝিলমিল বলে তোমার আসল নাম ময়দামুখ। এই বলে সে আবার পিছন করে শুয়ে পড়ে এবং মনে মনে কিছুটা খুশি হয়। এরপর সে বিক্রমের দিকে তাকায়, দেখে যে বিক্রম নিজে মনে মনে কিছু একটা হিসাব করছে। এরপর আমরা দেখতে পাই ঝিলমিল আর বিক্রমের বিয়ের দৃশ্যে ঝিলমিল যখন বউ সেজে, এরপরে ঝিলমিল বিক্রমকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ঝিলমিল বউ সেজে বিক্রমকে বিয়ে করার জন্য বসে থাকে। ঠিক তখনই গ্রামের পঞ্চায়েত ঝিলমিলকে বলে যে আবার ভেবে দেখ ওর কিন্তু জেল নিশ্চিত। তখন ঝিলমিল বলে যে আমার বাবা মা নেই, তাই খাওয়ারও কোনোদিনও হয়নি, আগে তো পকেট মারছিলাম, এখন ডাকাত হয়েছি, প্রমোশন হয়েছে, সব থেকে বড় প্রমোশন হচ্ছে সম্মান। এরপরে সকলে মিলে আনন্দ করে বিক্রম আর ঝিলমিলের বিয়ে হয়ে যায় একটি মন্দিরে। এরপরে বিক্রম আর ঝিলমিল দুজনেই খুব সুখে নিজেদের বিবাহিত জীবন কাটাতে থাকে। এরপরে অন্য একটি দেশে দেখা যায় সুমন্ত ঘোষাল একটি ব্যাংক ডাকাতির খবর শুনে সেই ব্যাংক পরিদর্শনে আসে। ব্যাংকের ম্যানেজার সুমন্ত ঘোষালকে কিভাবে ব্যাংক ডাকাতি হয়েছে তা বর্ণনা করতে। ম্যানেজার বলে যে 3 জন লোক এসেছিল ডাকাতি করতে, তারা 4 মিনিট ধরে ডাকাতি করেছে। একজন বয়স্ক লোক ছিল যিনি গার্ডের উপর বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়েছিলেন, আর একজন অল্প বয়সী ছেলে ছিল যে ক্যাশিয়ারের থেকে টাকা নিয়েছিল, আর আরেকজন লোক ছিল যে ম্যানেজারকে ধরেছিল। তারা ব্যাংকের সমস্ত টাকা নিয়ে তাদেরকে সবাইকে একটি ঘরের মধ্যে বন্দি করে রেখে একটি টাইম বম লাগিয়ে দেয় এবং বলে যে 1 ঘন্টা পরে এই টাইম বমটি আপনি বন্ধ হয়ে যাবে। এবং ব্যাংকের ম্যানেজার বলে যে আশ্চর্যের বিষয় ঠিক তাই হলো। এই সমস্ত কথা শোনার পরে সুমন্ত ঘোষাল ব্যাংকের নিচে নেমে তার স্থানীয় কিছু লোকের কাছ থেকে খবর নিতে থাকে। এরপরে বিক্রম ঝিলমিলকে নিয়ে তার গ্রামের বাড়িতে যায়। সেখানে তার গ্রামকে দেখাতে থাকে এবং বলে যে ওখানে একটা চণ্ডী মণ্ডপ আছে, যেখানকার ঠাকুর খুব। বাবার সঙ্গে দেখা করে বাবাকে বলে আমাদের বাড়িতে একটা গোপাল প্রতিষ্ঠা করবো, তা শুনে বাবা খুব খুশি হবে। এই বলে দুজনে হাসাহাসি করতে করতে আসে এবং ঘরের সামনে এসে দেখে যে বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। তা দেখে বিক্রম চমকে ওঠে এবং ঘরের মধ্যে ঢুকে দেখে যে সেটা তার বাবারই শ্রাদ্ধ হচ্ছে। এদিকে তার বৌদি বিক্রমকে দেখতে পেয়ে রেড়ে করে তার বৌদি বিক্রমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, বলে যে বাবা মরে যাওয়ার পরে সম্পত্তির লোভে এসেছে। বিক্রমকে সবাই মিলে যখন ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিচ্ছিল তখন ঝিলমিল বিক্রমকে ধরে বলে যে চলো। তখন বিক্রম কাঁদতে কাঁদতে বলে যে ওরা আমার বাবার ছবিতে ছুঁতে পর্যন্ত দিল না। তখন ছ্যাঁচা ফিরে এসে নিতাইকে বম তৈরির উপকরণ আনার জন্য বলে এবং বলে যে কুত্তার বাচ্চা সালা বাবার ছবিটাকে ছুঁতে দিল না। তখন নিতাই বলে যে জামাইবাবু এর প্রতিশোধ তোমাকে নিতেই হবে। বিক্রম তখন বলে বম মেরে উড়িয়ে দেবো সবাইকে। পরে এক সন্ধ্যাবেলায় বিক্রম বসে বোম বাঁধতে লম্পরের আলোয় হঠাৎ করে তার জল তেষ্টা পেয়ে যায়। তখন সে নিতাইকে জল আনার জন্য বলে। নিতাইও সেই কথা মতো জল আনতে যায়। হঠাৎ করে লম্পরটি উল্টে পড়ে যায় বারুদের ওপর এবং সেখানে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বিক্রমের ডান হাতের আঙুলগুলো নষ্ট হয়ে যায়। তার সমস্ত কাজকর্ম ঝিলমিলি করে ব্যাংক ডাকাতি করতে যাওয়ার জন্য ঝিলমিলি তাকে সাজিয়ে দেয়। বিক্রম আর তার 3 জন সঙ্গী একটি কেক নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে উপস্থিত হয়। ব্যাংক ম্যানেজারকে বলে যে তারা একজন কাস্টমার জানতে পেরেছে যে আজ ব্যাংক ম্যানেজারের জন্মদিন, তাই তারা এই কেকটি এনেছে এবং ম্যানেজারকে তা কাটতে হবে। মহিলা ব্যাংক ম্যানেজারটি খুব ইমোশনাল হয়ে বলে যে আমার জন্য কেউ কখনো কেক আনেনি, এইভাবে আমার জন্মদিন কখনো পালন হয়। এই বলে সে কাঁদতে কাঁদতে কেকটি কাটে এবং সবাইকে খাইয়ে দেয়। সবাইও খুব আনন্দ করে। এরপরে বিক্রম তখন বলে ওঠে যে আজকে তো আপনার জন্মদিন, আমি আপনার কাছ থেকে কিছু জিনিস চাইবো, আপনি না করবেন না। তখন ওই মহিলা ব্যাংক ম্যানেজারটি বলে আচ্ছা বলো তোমার কি চাই, আমি অবশ্যই তোমাকে দেবো। তখন বিক্রম দুঃখ করে বলে যে আমার তো হাত নেই, আমি যখন বাসে উঠি কন্ট্রাক্টর যখন আমার থেকে টাকা চায় তখন আমি বলি যে আমার পকেট থেকে টাকা বের করে নিতে, কিন্তু কন্ট্রাক্টর আমার থেকে বেশি টাকা নিয়ে নেয়। এই শুনে ব্যাংক ম্যানেজার বলে আহারে, বলো তোমার কি চাই, আমি অবশ্যই তোমাকে দেবো। তখন বিক্রম বলে আমি আপনার লকারের সমস্ত টাকা চাই। তখন ব্যাংক ম্যানেজারটি অবাক হয়ে যায় এবং চারিধারে দেখে যে বিক্রমের সঙ্গীরা সবার পিছনে বন্দুক ঠেকিয়ে দিয়েছে। তাদেরকে ম্যানেজারটি খুব ভয় পেয়ে যায়। তখন বিক্রম বলে ওটা দিন না, আপনার জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে আমাকে এই লকারের চাবিটা দিন। এই শুনে মহিলা ব্যাংক ম্যানেজারটি খুব দুঃখ পায়, কিন্তু সে তার কেক খাওয়ার লোকটা সামলাতে পারেনি। সে আবার ঘুরে এসে এক টুকরো কেক নিয়ে খেতে খেতে লকারের দিকে যায়। তখন বিক্রম বলে যে খোকা সবাইকে এই ঘরে নিয়ে আসো, আর
বোমটি বাঁধো। অন্য একটি দৃশ্যে দেখা যায় যে সুমন্ত ঘোষাল তার সঙ্গী রঞ্জিতের সঙ্গে আলোচনা করে যে ব্যাংক ডাকাতি কেন গ্রামের দিকে হচ্ছে, শহরের দিকে হয়নি। তখন রঞ্জিত জানায় যে শহরের দিকে হলে খবরের কাগজের ফ্রন্ট পেজে ছাপবে, অনেক বড় করে ছাপবে, সবাই অ্যালার্ট হয়ে যাবে, কিন্তু গ্রামের দিকে ডাকাতি হলে তা খবরের কাগজের ভিতরে খবরটি ছাপবে এবং খুব ছোট করে ছাপবে, কেউ জানতেও পারবে। তারপর সুমন্ত ঘোষাল বলে 3 বছরে 22টা ব্যাংক ডাকাতি, এই বলে খবরের কাগজটি রঞ্জিতের দিকে দেয়। এরপরে সুমন্ত ঘোষাল দেখে যে একজন পুলিশ একটি লরি থেকে তোলা চাইছে। তখন সুমন্ত ঘোষাল গাড়িটি থামায় এবং তার কাছে যায়, যেটি তুলতে বারণ করে। তখন রঞ্জিত সুমন্ত ঘোষালকে বলে যে স্যার আপনি মানা করবেন না, এটা একটি সিস্টেম, এটা সবসময় হয়ে থাকে, আপনি এই সমস্ত কিছু চেঞ্জ করতে গেলে আপনি নিজেও চেঞ্জ হয়ে যাবেন। এদিকে আমরা দেখতে পাই যে পুলিশ ভ্যানের ভিতরে একটি ফোন আসে এবং বলে যে চন্দনপুর ওসি সুমন্ত ঘোষাল কি আছে, তার বাড়িতে এমার্জেন্সি। সুমন্ত ঘোষাল বাড়িতে ফিরে দেখে যে পরি খুব উত্তেজিত হয়ে গেছে এবং সমস্ত বাসনপত্র চুনে চুনে ফেলছে তার মায়ের উপরে, আর বলছে যে আমি পাগলি নয়। তখন সুমন্ত ঘোষাল পরির কাছে যায় এবং পরিকে শান্ত করে। সুমন্ত ঘোষালকে জড়িয়ে ধরে বলে যে তুমি কোথাও যাবে না তো? তখন সুমন্ত ঘোষাল বলে যে না আমি কোথাও যাবো না। তখন পরি তার হাতটি দেখিয়ে বলে দেখো ভাবি আমি কি করেছি। সে দেখে যে সে তার হাত কেটে ফেলেছে। পরীকে ফোলাতে থাকে এবং চুপি চুপি পরীর মা একজন ডাক্তারকে নিয়ে আসে এবং সে পরীকে একটি ঘুমের ইঞ্জেকশন দেয়। ডাক্তার সুমন্ত ঘোষালের সঙ্গে একান্তে কথা বলে জানায় যে আজ পরী হাত কেটেছে, কাল বড় একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারে এবং তার দায়টা কিন্তু আপনার ঘাড়েই আসবে, তাই আমি মানকুণ্ডপুরে খবর পাঠিয়ে রেখেছি, আপনি পরীকে ওখানে ভর্তি করে দিন। একটি দৃশ্যে আমরা দেখতে পাই যে পুলিশ আর কয়েন দুজনে মিলে ব্যাডমিন্টন খেলছে দামোদরপুর থানায়। আর সেই থানার উপরেই রয়েছে একটি ব্যাংক, যেখানে সেই একই পদ্ধতিতে বিক্রম ডাকাতি করছে। কিছু টাকা নিয়ে নেওয়ার পরে বিক্রম চা খেতে খেতে ম্যানেজারকে বলে যে ক্যাশ কাউন্টারটা উত্তর পূর্বমুখী করবেন আর লকারটা করবেন দক্ষিণমুখ, আর এরপর একটা ব্যাংকের সত্যনারায়ণ সিন্ধি দিয়ে দেবেন। এই সবে সবে ব্যাংক ডাকাতি হয়েছে তো, দিয়ে দিলে আর অনেকদিন কিছু হবে না। ব্যাংক ম্যানেজারটি তখন বলে যে আগে হ্যাঁ, তোর করায় একটা স্বস্তিক চিহ্ন লাগিয়ে নেবেন। তখন ব্যাংক ম্যানেজারটি বলে যে আগে হ্যাঁ। এরপরে নিতাই যখন একটা বয়স্ক লোককে ঘরের মধ্যে ঢোকানোর চেষ্টা করে তখন লোকটি ঢুকতে চান না এবং সে কাঁদতে থাকে। তখন বিক্রম বলে কাঁদছেন কেন, ওকে কিছু খারাপ ব্যবহার করেছে? তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে না, কাল আমার মেয়ের বিয়ে, আমি টাকা তুলতে এসেছি, কিন্তু ব্যাংকে তো আর টাকা নেই। তখন বিক্রম বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার কত টাকা লাগবে? তখন লোকটি জানায় যে 30,000 টাকা। তখন নিতাই বলে যে তাহলে 30,000 টাকা দিয়ে দিই। তখন বিক্রম বলে যে না, আগে নথিভুক্ত করুক, ক্যাশ কাউন্টার থেকে 30,000 টাকা দেওয়া হবে। পরে ওই বয়স্ক লোকের সঙ্গে একজন বাচ্চা ছেলে এসেছিল, সে তখন বিক্রমকে দেখে বলে তুমি কি চোর? তখন বিক্রম বলে যে না বাবা, আমি ডাকাত। এরপরে বিক্রম সেই পুনরায় আগের পদ্ধতির মতো সবাইকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে এবং দরজার সামনে একটি বোম ঝুলিয়ে নিচে নেমে পড়ে। কয়েনও পুলিশের সঙ্গে খেলতে খেলতে খেলা বন্ধ করে পুলিশকে একটি প্রণাম করে এবং পুলিশ বলে যে আবার আসবে কিন্তু বাবা। কয়েনও হাসি মুখে বলে যে হ্যাঁ আবার আসবো, এই বলে সে তার সঙ্গীদের সঙ্গে বাইকে চড়তে চলে। এরপরে আমরা দেখতে পাই যে সুমন্ত ঘোষাল তার স্ত্রী পরীকে একটি মেন্টাল নার্সিংহোমে ভর্তি করে, যেখানে পরীদের মতো রোগীদের চিকিৎসা হয়। পরীকে যখন ওরা ভিতরের দিকে নিয়ে যাচ্ছিল তখন সুমন্ত ঘোষালের কাছে একটি মেসেজ আসে এবং সুমন্ত ঘোষাল তা দেখে ছুটে ওখান থেকে বেরিয়ে চলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকজন পুলিশ কয়েকজন জনসাধারণকে একটি দড়ি ফেলে আটকানোর চেষ্টা করছে। সুমন্ত ঘোষাল সেখানে উপস্থিত হয় এবং সেই দড়ি টোপকে দামোদরপুর থানার উপরে যে ব্যাংকটি ছিল সেখানে যেতে চেষ্টা করে। তখন পুলিশ তাকে আটকাইছে, স্যার যাবেন না, ওখানে বোম আছে। সুমন্ত ঘোষাল তাদের কোনো কথাই না শুনে বলে যে টাইম বম তো, বলে সে সেই ব্যারিকেড টোপকে ব্যাংকের উপরে যায় এবং দরজা থেকে বোমটি খুলে নিয়ে এসে বাইরে বের করে। সবাই তখন কানে হাত দিয়ে বোমটির দিকে তাকিয়ে থাকে। এই সমস্ত ভিড়ের মধ্যেই বিক্রম ছিল, সেও জিনিসটি দেখতে থাকে এবং সুমন্ত ঘোষাল বলে যে বোমটি আসল নয়, বোমটি নকল। এরপরের দিশে আমরা দেখতে পাই কয়েকজন বহুরূপী খেলা দেখায়। সুমন্ত ঘোষাল তার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে ওই বহুরূপীদের দলের কাছে যায় এবং তাদেরকে তাদের পোশাক খুলতে বলে। এই বহুরূপীদের মধ্যে ছিল একজন হচ্ছে খুড়ো আর একজন হচ্ছে ঝিলমিল। খুড়োকে তার পোশাক খোলায়, খুড়ো তার মুখ সমস্ত পোশাক খুলে দেখায় এবং দেখে যে সেখানে কিছু নেই। তারপর সে ঝিলমিলকে বলে পোশাক খুলতে, কিন্তু ঝিলমিল ইতস্তত হয়ে পোশাকটি যখন খুলতে যাচ্ছিল তখন পিছন থেকে একজন পুলিশ অফিসারকে ডেকে বিক্রম বলে যে দুটো বাইক ওই দিকে গেছে। তখন পুলিশ অফিসারটি সুমন্ত ঘোষালকে জানায় যে ওই দিকে গেছে। তখন সুমন্ত ঘোষাল বলে যে কে বললো? তখন পুলিশ অফিসারটি পিছনে ঘুরে দেখে যে সেই লোকটি আর নেই। এই কথা শুনে সুমন্ত ঘোষালও দৌড় দেয়। এরপরের দিশে আমরা দেখতে পাই সুমন্ত ঘোষালকে ডেকে তার হায়ার অথরিটির স্যার তাকে অপমান করতে থাকে। তাকে বলে যে একজন হ্যান্ডিক্যাপ ডাকাত সমস্ত। সুমন্ত ঘোষাল, তুমি বঞ্চন এই কেসটা থেকে দূরে সরে যাও, তুমি বঞ্চন তোমার পারিবারিক সমস্যা নিয়ে বেশি চিন্তিত। কানে আসছে তোমার স্ত্রী অসুস্থ, একটা ফলস টাইম বোমা পাবলিককে দেখিয়ে হাততালি পাওয়ার মতো কোনো মহান কাজ তুমি করোনি। হ্যাঁ স্যার, আমার স্ত্রী অসুস্থ, কিন্তু আর 5টা পুলিশ অফিসারের স্ত্রীর মতোই আমার জন্য পুজো দেয়, মানত করে, আমার জন্য চিন্তিত হয়। সেই দিন যখন টাইম বমের তারটা আমি কাটছিলাম তখন আমার স্ত্রীর কথাটাই আমার মাথায় এসেছিল। সেই দিন যদি টাইম বমটা ফেক না হয় সত্যি হতো তাহলে যে আমার কী হতো আপনারা কেউ ভেবে দেখেছেন? আমার স্ত্রীকে দেখার মতো আমি ছাড়া আর কেউ নেই। আমি আমার স্ত্রীকে দ্বীপে রাখিনি। স্যার আমাকে আর একটা চান্স দেবেন প্লিজ স্যার। এরপরের দিশে আমরা দেখতে পাই সুমন্ত ঘোষালের বাড়িতে, যেখানে সুমন্ত ঘোষালের শাশুড়ি তার ঘরের মধ্যে চিন্তায় বসে কলিং বেল বাজায়। সুমন্ত ঘোষালের শাশুড়ি দরজা খুলে সুমন্ত ঘোষাল ঘরের ভিতরে ঢোকায়। সুমন্ত ঘোষালের শাশুড়ি তাকে বলে যে বউকে মানসিক হাসপাতালে রেখে এইভাবে কেউ চলে যায়? এতটুকু অনুভূতি তোমার মধ্যে নেই? রাতের পর রাত কখন আসো কখন যাও তার কোনো ঠিক নেই। এটা কি কোনো মেয়ের পক্ষে ভাবা স্বাভাবিক নয় যে তার স্বামীর অন্য কোথাও সম্পর্ক আছে? আমার মেয়েকে মানসিক রোগী আরও বেশি করে তুমি বানিয়ে সমস্ত কথা শুনে সুমন্ত ঘোষাল তার শাশুড়িকে বলে আজ যে জোর গলা মেয়েকে মানসিক রোগী বলছেন, বিয়ের আগে তা জানাননি কেন তার প্রেসক্রিপশন লুকিয়ে রেখেছিলেন? আমি তো আমার কাজ ব্যস্ততা সবকিছু আপনাকে আয়নার মতো স্বচ্ছভাবে বলেছিলাম, আপনি কেন জানাননি? আপনার মেয়েকে মানসিক রোগী আপনারাই বানিয়ে তুলেছেন। আর হ্যাঁ, একজন মানুষ রাতের পর রাত বাড়ি না আসলেই তার যে অন্য জায়গায় সম্পর্ক আছে এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। আমি একজন অফিসার ইনচার্জ, আমার অনেক দায়িত্ব আছে এবং আমি আমার স্ত্রীর দায়িত্ব কীভাবে পালন করতে হয় সেটাও ভালো করে জানি। এই বলে সে ঘর ছেড়ে অন্য ঘরে চলে যায়।
এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পরীর মানসিক হসপিটালে, যেখানে মনের চিঠির ক্লাসে পরী তার স্বামীকে একটি চিঠি লিখছে। সুমন্ত ঘোষালও সেই সময় সেখানে উপস্থিত হয়। পরী বলে যে আমি মনে মনে রোজ বাবিকে পরী বলে যে সবাই আমাকে পাগল বলে, আমার মাও আমাকে মেরেছে, কিন্তু বাবি কোনোদিনও আমাকে পাগল বলেনি, আমার গায়ে হাতও তোলেনি, আমি দুধ ফেলে দিয়েছি, ফুলদানি ভেঙে দিয়েছি, আমার হাত কেটেছি দুবার, কিন্তু বাবি কোনোদিনও আমাকে কিছু বলেনি। বাবি যখন আমার কাছে থাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে যখন ছেড়ে চলে যায় তখন আমার খুব একা একা লাগে। একটা ডাকাতকে ধরতে বাবি যায়, আমার তখন খুব ভয় লাগে যদি বাবি না ফিরে আসে। এই বলে সে কাঁদতে থাকে এবং কিছুক্ষণ পরেই দেখতে পাই সুমন্ত ঘোষালকে। তারপরে সুমন্ত ঘোষালের দিকে সে এগিয়ে যায় এবং সুমন্ত ঘোষালকে জড়িয়ে তার সঙ্গে কথা বলতে থাকে। প্রথমে মহিলা ব্যাংক ম্যানেজারটি বলে যে শুধু ডাকাতি নয়, উনি আমার মনে চুরি করে নিয়েছেন। এই 15 বছরে কেউ প্রথম আমার জন্মদিন পালন করলো। তার শুনে সুমন্ত ঘোষাল খুবই অবাক। প্রথমে যে ব্যাংকটিতে ডাকাতি করা হয়েছিল সেই ব্যাংকের ম্যানেজার বলেন যে ওনার তো দুটো হাতি আসছে স্যার। জোর গলায় বললেন মেয়েদেরকে অসম্মান করা যাবে না, এমনকি যাওয়ার সময় বলে গেছেন দুর্গড়ায় একটা স্বস্তিক চিহ্ন ঝুলিয়ে রাখার জন্য। এরপর আরেকজন ম্যানেজার বলে ওনার সম্ভবত দুটি হাত নেই। তারপর আরেকজন বলে যে ব্যাংকে আমাকে কিন্তু যাওয়ার সময় সত্যনারায়ণের পুজো করতে বলেছে, আপনারাও থানায় একটা করে নিতে পারেন। এরপরে আসি সেই লোকটির পালা যার লুঙ্গিটি খুলে নিয়েছিল। সে বলে যে আমার লুঙ্গি তো ফেরত দিলই, উপরন্তু আমাকে আর একটা লুঙ্গি আর গামছাও দিয়ে গিয়েছিল। পরে ওই বৃদ্ধ লোকটি বলে চোর নয় স্যার, ডাকাত। এরপরে আরেকটি ম্যানেজার আসে, সে বলে যে ছেলে পড়াশোনা একদম খারাপ, কি জানি কিভাবে জানতে পেরেছে। তিনি আমাকে বলেন যে প্রতি বুধবার একটি কালো কুকুরকে পেঁপে খাওয়াতে। তারপরেই দেখছি আমার ছেলে অঙ্কে 100-এর মধ্যে 98 পেয়েছে। কেনই হবে নাই বা কেন বলুন, মনে হচ্ছে মোহনবাগানের সাপোর্টার। এরপরে যার সময় কি বলে গেছে জানেন? তখন সুমন্ত ঘোষাল কিভাবে জানতে পেরেছে আমার ছেলে পড়াশোনায় খুব কাঁচা। উনি আমাকে বলেন যে প্রতি বুধবার একটি কালো কুকুরকে পাকা পেঁপে খাওয়াতে। ম্যাজিক স্যার, আমার ছেলে অঙ্কে 98 পেয়েছে 100-এর মধ্যে, কি জানি কিভাবে হলো, কিন্তু আমার মনে হয় যে উনি নিশ্চয়ই মোহনবাগানের সাপোর্টার। দরিদ্র মানুষ কি করবে, পেটের দ্বারা ডাকাতি করে। আমি ওর জায়গায় থাকলে আমি নিজেই ডাকাতি করতাম। জানেন যার সময় কি বলেছে? তখন সুমন্ত ঘোষাল বলে যে ব্যাংকে একটা সত্যনারায়ণ সিন্নি করতে, যাতে পুনরায় আর ডাকাতি না হয়। এই বলেছে টেবিল চাপড়ে উঠে পড়ে। একজন ডাকাত কীভাবে ব্রেন ওয়াশ করেছে যাতে সবাই তার ব্যাপারে ভালো ভালো কথা বলছে। উনি একজন ডাকাত, ক্রিমিনাল, সমাজসেবী, এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে একজন ম্যানেজার বলছে ডাকাতি করবে। বাহ, আপনার টাকা চুরি করে ওর সংসার চলবে, ওর বইয়ের গয়না হবে, প্লিজ ওকে হিরো বানাবেন। এরপরে ব্যাংক ম্যানেজারটি বাইরে বেরিয়ে যায়। সুমন্ত ঘোষাল রঞ্জিতকে বলে ও কিন্তু কোনো হোটেলে ওঠে না। সবাই দেখলে না বললো যে স্থানীয় লোক, তার মানে ও কোনো গৃহস্থ বাড়িতে ওঠে। খোঁজ খবর নাও যে ও কোন বাড়িতে উঠেছে। এরপরে পুলিশের লোকেরা সমস্ত বাড়িগুলির খোঁজ খবর নেয়, কিন্তু তাদের কোনো প্রমাণ পায়নি। এরপরে সুমন্ত ঘোষালের কাছে একটি ফোন আসে। কিছুক্ষণ পরে তার অফিসারদের সুমন্ত ঘোষাল গিয়ে বলে যে তাকে একটু যেতে হবে, তার স্ত্রীর আজকে ডিসচার্জ। এরপরে সুমন্ত ঘোষাল মানসিক হসপিটালে যায় পরীকে নিয়ে আসার জন্য। পরীও সুমন্ত ঘোষালকে দেখে খুব খুশি হয় এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপরে পরী এবং সুমন্ত ঘোষাল একটি মন্দিরে যায় এবং পুজো দেয় এবং তাদের দাম্পত্য জীবন খুব সুখের কাটে। অন্যদিকে বিক্রম আর ঝিলমিলের দাম্পত্য জীবনও খুব সুখের কাটে। বিক্রম তার পঙ্গু হাত নিয়ে যখন কোনো কাজ করতে পারে না, ঝিলমিল তখন এসে তাকে সাহায্য করে। ঝিলমিলকে দেখে বিক্রম বলে যে এই জীবন তোমার কাম্য নয়, সমস্ত টাকার গয়না তোমার জন্য রেখেছি, তুমি আমার থেকে ভালো একজনকে বিয়ে করতে পারো। তখন ঝিলমিল বলে যে না, আমার এই ময়দা মুখকেই লাগবে। এই বলে তারা দুজনকে জড়িয়ে ধরে। ঝিলমিল বিক্রমকে বলে যে তাদের সন্তান আসবে। এই খবর শুনে বিক্রমও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে সুমন্ত ঘোষাল তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়। কিছু গ্রামের মেয়েরা মাথায় খড়ের আঁটি নিয়ে যাচ্ছিল, তাদেরকে পরীরও ইচ্ছা এবং পরীও নিজে মাথায় খড়ের আঁটি নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে বিক্রম আর ঝিলমিলের সংসারও খুব সুখের হয়। একদিন ঝিলমিল কাদা মারাচ্ছিল, সেই সময় ঝিলমিলের যা এবং তার সন্তান এসে উপস্থিত হয়। বিক্রমের বিধবা বৌদি বিক্রমকে বলে যে তুমি যে আমাকে কখনো ডাকবে তা আমি ভাবতে পারিনি ঠাকুরপো। তোমার দাদার ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সমস্ত টাকা শেষ হয়ে যায়, বসত বাড়িটুকু চোদ্দারের কাছে বাঁধা রয়েছে, তুমি তোমার ভিটেমাটিটাকে বাঁচাও ঠাকুরপো। তখন বিক্রম বলে যে আমার ভিটেমাটি আমারই রয়েছে, চোদ্দারের কাছে যায়নি। এই বলে সে খুড়োকে ডাক দেয়। খুড়ো ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসতে দেখে বিক্রমের বৌদি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। তখন বিক্রম বলে যে বসো, খুড়ো আমাদেরই লোক, বলতে পারো আমার নিজের খুড়ো। দাদার শরীর খারাপের কথা শুনে আমি খুড়োকে তোমাদের খোঁজখবর নেওয়ার কথা বলেছিলাম, খুড়োই তোমাদের কাছ থেকে আমাদের বসত বাড়িটুকু কিনে এনেছিল। তখন বিক্রমের বৌদি বলে যে আমাকে আশ্রয় দিও ঠাকুরপো, আমাকে তাড়িয়ে দিও না। তখন বিক্রম বলে যে আমি তোমাদের মতো ঘরের মানুষকে ঘর ছাড়া করি না। এরপরে বিক্রম খুড়োকে বলে যে খুড়ো তুমি খোকার আর বৌদি থাকার ব্যবস্থা করে দাও, আর খোকার জন্য মাসে 4000 টাকার ব্যবস্থা করে দাও। তা শুনে ঝিলমিল খুব রেগে যায় এবং জোরে জোরে পা ঠুকতে থাকে। এরপরে সুমন্ত ঘোষাল তার থানার সমস্ত পুলিশকে জানায় যে বিক্রম ব্যাংক ডাকাতি করার আগে যেই ব্যাংকে ডাকাতি করবে তার আশেপাশে কোনো একটি গৃহস্থ বাড়িতে আশ্রয় নেয় কোনো এক হিন্দু বা মুসলমানের ছদ্মবেশে। ওর একটি স্ত্রী আছে এবং একটি বয়স্ক লোক আছে যেটি বাবা সাজে। এরপরে বিক্রম, ঝিলমিল আর খুড়ো মুসলমানের ছদ্মবেশে একজন মুসলমান দম্পতিদের বাড়িতে হাজির হয়। সেখানে তাদেরকে ব্যবসা করার প্রলোভন দেখায়। তাদেরকে বলে যে তাদের নামে একটা বাজির ব্যবসা হবে এবং তাদেরকে অ্যাডভান্স অনেক টাকা দেয়। ঝিলমিলও তাদেরকে খুব আপন করে নেয় এবং এই টাকাদের মেইন বিষয় হচ্ছে ব্যবসা। তারা প্রত্যেকটা বাড়িতে যায়, ব্যবসা করার প্রলোভন দেখায় এবং তাদেরকে অনেক জিনিসপত্র কিনে দেয়, টাকা দেয়, মিষ্টিমুখ করিয়ে তাদেরকে তাদের মন গলিয়ে নেয় এবং তারাও কেউ এদের নামে কমপ্লেন করেনি। আর একটা জিনিস হচ্ছে যে কোথায় কোথায় শহরের বাইক চুরি হয়েছে সেটার খোঁজ খবর নাও। এমন সময় রঞ্জিত ঘরের মধ্যে প্রবেশ করে এবং বলে যে স্যার বহরমপুরে 2টো বাইক চুরি হয়েছে। এরপরে সুমন্ত ঘোষাল রঞ্জিতকে বলে যে বহরমপুরের কোথায় কোথায় দোতলায় ব্যাংক আছে সেটার খোঁজ খবর নাও, আর ব্যাংক ডাকাতিটা হবে কালকে। ডাকাতের দিন উপস্থিত হয় সুমন্ত ঘোষাল বহরমপুর গ্রামীণ ব্যাংকের নিচে একটি পান দোকানে পান বলা সে যেখানে উপস্থিত। পুলিশের বিভিন্ন লোক বিভিন্ন সাজ পোশাকে সেখানে উপস্থিত, কেউ আত্মীয় হচ্ছে, আরও অনেক নানানভাবে ডাকাত দলের উপর নজর রাখতে থাকে। এমন সময় একজন লোক এসে বাইকে করে দাঁড়ায়, তখন সবাই সুমন্ত ঘোষালের দিকে তাকায়, কিন্তু সুমন্ত ঘোষাল জানায় যে এই নয়। এরপরে একজন লোক অর্থাৎ বিক্রম
মোহরের ছদ্মবেশে বাস থেকে নিচে নামে। তারপরে খুড়ো আসে এবং কয়েনও একটি বাইক নিয়ে সেখানে মুসলমানের ছদ্মবেশে আসে। এরপরে সুমন্ত ঘোষালের কাছে গিয়ে বলে যে একটা খড় দিয়ে পান বানাতে। তখন সুমন্ত ঘোষাল পান বানাতে শুরু করে। অন্যদিকে বিক্রম চারিদিকে দেখতে থাকে, দেখে যে কেউ লুঙ্গির নিচে বুট পরে রয়েছে। তখন তা দেখে বিক্রমের খুব সন্দেহ হয়। এরপরে সে যখন পানওয়ালা সুমন্ত ঘোষালের কাছে যায় তখন দেখে যে সুমন্ত ঘোষাল পান কেটে আগে দক্তা দিচ্ছে, তারপরে চুন। তা দেখে বিক্রমের খুব সন্দেহ হয় এবং সে খুড়োকে গিয়ে জানায় যে কেউ কখনো আগে দক্তা দেয় না, চুন আগে দেয়। তার শুনে খুড়ো মাথা নাড়ে এবং তারপরে তারা বাইকে করে চলে যাওয়ার সুমন্ত ঘোষালেরও মনে পড়ে যায় ওই বয়স্ক লোকটিকে বহুরূপীর দলের একজনের মধ্যে তা দেখেছিল। সুমন্ত ঘোষালেও বুঝতে পেরেছে এরাই হচ্ছে সেই ডাকাত। তারপরে তাদের পিছু নেয় এবং একটি বাইকে করে তাদের পিছু। এরপরে কিছু দূর গিয়ে বিক্রম নিতাইয়ের বাইক থেকে নিচে নেমে যায় এবং বলে যে নিতাই, এটা মনে রাখবি যে আমরা কেউ কাউকে কখনো ধরিয়ে দেবো না। আমরা শপথ নিয়েছিলাম এটা, পুলিশে টানবি তুই, আমরা রঘুনাথপুরে সবাই মিলে দেখা করবো। এই বলে তারা চলে যায় এবং নিতাই একা বাইকে পালাতে শুরু করে। অন্যদিকে বিক্রম, খুড়ো আর কয়েন তিনজনে মিলে চলে যায়। সুমন্ত ঘোষাল নিতাইয়ের পিছু নেয়। নিতাইয়ের শুধু মনে থাকে যে খুড়ো বলেছিল যে আমরা কেউ কাউকে ধরিয়ে দেবো না, কেউ কারোর উপর কাদা ছেটাবো না। এমন সময় নিতাই একটি বাসকে পাশ কাটাতে গিয়ে একটি খেলার মাঠে প্রবেশ করে এবং সেখানে কয়েকটি দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। নিতাই তাদেরকে কাটিয়ে যখন চলে যায় কিন্তু সুমন্ত ঘোষাল একটা জায়গায়, অন্যদিকে কয়েকজন বহুরূপী খেলা দেখাচ্ছিল, সেইখানে একদল পুলিশ গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নেয়। নিতাই বাইক চালিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে, সুমন্ত ঘোষাল তার পিছু নেয়। এমন সময় সুমন্ত ঘোষাল নিতাইকে একটি গুলি করে। নিতাই তখন বাইক থেকে পড়ে যায়। এরপরে সে দৌড়াতে শুরু করে, সুমন্ত ঘোষাল তার পিছু পিছু দৌড়ায়। এরপরে সুমন্ত ঘোষাল নিতাইকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হয় এবং শেষে নিতাইকে ধরে ফেলে সুমন্ত ঘোষাল। তার সমস্ত পুলিশরা এসে নিতাইকে থানায় নিয়ে যায়। এমন সময় রঞ্জিত সুমন্ত ঘোষালকে খবর দেয় যে স্যার রঘুনাথগঞ্জের ব্যাংকে ডাকাতি হয়ে গেছে, স্যার সেম প্যাটার্নে ব্যাংক ডাকাতি হয়েছে। নিতাইয়ের পিছনে দৌড়াচ্ছিল তখন বিক্রম গিয়ে তার আরো দুজন সঙ্গীকে নিয়ে রঘুনাথগঞ্জের ব্যাংক ডাকাতিটা করে ফেলে। পরে নিতাইকে থানায় ধরে আনা হয়। তার মুখ থেকে ডাকাতের মেন পান্ডার সমস্ত খবর নেওয়ার জন্য সুমন্ত ঘোষালের সহকর্মীরা তাকে প্রচন্ড মারধর করে। প্রচন্ড মারের চোটে নিতাই অবশেষে বলে যে ওস্তাদজি চুনি কুমারকে ছেঁচড়াপুরে পাঠিয়েছিলেন। ওস্তাদজির সঙ্গে চুনি কুমার একসাথে জেলে ছিলেন এবং ওস্তাদজি তাকে সমস্ত কিছু শিখিয়েছে। নিতাই আরো বলে যে এর থেকে বেশি সে আর কিছু জানে না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সুমন্ত ঘোষালের বাড়িতে, যেখানে পরি মানসিক হাসপাতাল থেকে ফিরে এসে প্রায় সুস্থ হয়ে গেছে এবং ঘরের সমস্ত কাজকর্ম করছে। সে বেগুনি ভাজ্যে রান্না বান্না করছে আর সুমন্ত ঘোষালের সহকর্মী রঞ্জিতকেও খেতে দিচ্ছে। রঞ্জিত যখন পরির হাতে রান্না বান্না খাচ্ছিল সেই সময় সুমন্ত ঘোষালকে এসপি সাহেব ফোন করে নানানভাবে অপমান করতে শুরু করেন। তিনি সুমন্ত ঘোষালকে বলেন যে 3টে বহুরূপী আর একজন বাইকের ছেলেকে ধরে এনেছো তিনি বলেন যে 3টে বহুরূপী আর একজন বাইকের ছেলেকে ধরে এনেছো, তুমি রাঘব পোয়ালের বদলে চুনোপুটি ধরে এনেছো, তোমাকে বুদ্ধ বানিয়েছে। অন্যদিকে সুমন্ত ঘোষাল বলেন ও দুটো ব্যাংক ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, এটা আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। ওরা আর কেউ জানুক না জানুক, ও বুঝতে পেরেছে যে আমরা ওর কাছাকাছি চলে এসেছি। তা শুনে এসপি সাহেব বলেন যে সুমন্ত, ও তোমাকে সামনে রেখে জোড়া কেন 4টে এবার ব্যাংক ডাকাতি করবে। সুমন্ত, তুমি এবার এই কেসটা থেকে রিজাইন করো। সুমন্ত ঘোষাল তখন বলেন যে স্যার আমাকে আর 3 মাস সময় দিন প্লিজ। তখন স্যার বলে যে ঠিক আছে, তোমাকে শুধুমাত্র এই 3 মাস সময় দেওয়া হচ্ছে। সুমন্ত ঘোষাল তখন বলেন যে স্যার প্রমিস করছি বলে ফোনটি কেটে। এরপরে সুমন্ত ঘোষাল রঞ্জিতকে বলে যে আমরা সোজাসুজি সেন্ট্রাল জেলে যাব। তখন রঞ্জিত বলে যে ওকে স্যার। তারপরে বলে যে স্যার ছিলাম যে সরস্বতী বিদ্যানিকেতনের শেফালি সিনহা যে প্রিন্সিপাল, ওনার ওই স্কুলে চুরি যাওয়া বাচ্চাটাকে ফিরে পাওয়া গেছে। ভালো কথা, তাহলে তো ওনার সাথে দেখা করতে হয়। তুমি তাহলে ওকে ফোন করে বলে দাও যে আমরা ফেরার পথে ওনার সাথে দেখা করে আসবো। এর পরের দিশে আমরা দেখতে পাই যে সুমন্ত ঘোষাল যায় সেন্ট্রাল জেলে, যেখানে সে চুনি কুমারের সম্পর্কে সমস্ত কিছু জানতে। সেখানে একজন জেলার সুমন্ত ঘোষালকে জানায় যে সেলিমের তো সেলমেট চুনি কুমার বলে কেউ ছিল না, সেলিমের সেলমেট ছিল বিক্রম প্রামাণিক। এই নামটা শুনে সুমন্ত ঘোষাল খুব চেনা চেনা। সুমন্ত ঘোষালের তখন বিক্রমের কথা মনে পড়ে যায়। সে বলে যে বিক্রম প্রামাণিক শ্যামপুর থানার নর্থ ওয়েস্ট মিল ইউনিয়ন লিডার মার্ডার কেস। সুমন্ত ঘোষালের শ্যামপুরের সমস্ত কথা মনে পড়ে যায়। এরপরে সে নিজের থানায় এসে সহকর্মীদের সঙ্গে একটি আলোচনায় বসে। সে বলে যে কোথাও সে বাবলু, কোথাও সে একরাস, আবার কোথাও সে চুনি কুমার মোহরি, আর এখন বিক্রম প্রামাণিক। সে বহুরূপী, বারবার রূপ বদলায়। বহুরূপীরা রসিক, তারা হিংস্র নয়, মানুষের ক্ষতি করে না। আমরা জানি একটা সময় বহুরূপীরা গুপ্তচর হিসাবে কাজ করতো। আমরা পুলিশরাও অনেকবার বহুরূপীর সাহায্য নিয়েছি দাগী আসামিদের খুঁজে পাওয়ার জন্য। আর বিক্রম প্রামাণিক জোচ্চরটা বহুরূপীকে শিল্প বানিয়ে বহুরূপী সেজে বিভিন্ন ক্রাইম করছে, ডাকাতি করছে। আবার সেই ডাকাতি করে সেই এলাকাতেই বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশরা তখন তাকে খুঁজে ফেরিঘাটে, রেল স্টেশনে। এই সময় সুমন্ত ঘোষালের বাড়ির পরিচালিকা সুমন্ত ঘোষালকে ফোন করে। সুমন্ত ঘোষালকে ফোন করে বলে যে স্যার পরীকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার শুনে সুমন্ত ঘোষাল খুব চিন্তিত হয়ে পড়ে। এরপরে পরীকে দেখতে পাওয়া যায় সরস্বতী বিদ্যানিকেতনের। সেখানে পরী গিয়ে দারোয়ানকে বলে যে বলছি আমি শেফালি সিনহার সঙ্গে দেখা করতে চাই। তিনিও সেখানে শেফালি সিনহার সাথে দেখা করতে নিয়ে যায়। অন্যদিকে সুমন্ত ঘোষাল চারিদিকে পরীকে খুঁজতে থাকে। শেফালি সিনহা পরীকে দেখে বলেন যে বলছি আপনি কি আরশির মা, কোনো বিষয়ে কি আপনার কোনো কমপ্লেন আছে? তখন পরী বলে যে হ্যাঁ আছে। পরী শেফালি সিনহার দিকে তাকিয়ে বলে যে আমি খুব ভালো করে জানি আপনার আর আমার স্বামীর সাথে কি সম্পর্ক। তখন শেফালি সিনহা বলে যে আপনি কি বলছেন, আমি আপনার বরকে চিনব কি করে? তখন পরী বলে যে সুমন্ত ঘোষাল চেনেন তো? অফকোর্স চেনেন। তখন শেফালি সিনহাও বলে যে হ্যাঁ চিনি। অন্যদিকে সুমন্ত ঘোষাল যখন পরীকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তখন রঞ্জিত সুমন্ত ঘোষালকে জানায় যে পরী এখন সরস্বতী বিদ্যানিকেতনে রয়েছে। তা শুনে সুমন্ত ঘোষাল সরস্বতী বিদ্যানিকেতনের দিকে রওনা দেয়।
প্রিন্সিপাল শেফালি সিনহা বলেন যে আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আমার এই নাইট স্কুল খোলার আগে মেয়েদের সিকিউরিটির জন্য সুমন্ত ঘোষালের সাথে যোগাযোগ করেছিলাম। পরি বলে যে নাইট স্কুল, ইভিনিং স্কুল এগুলো তো সব অজুহাত। এই বলে চারিদিকে তাকিয়ে তাকিয়ে বলে যে এখানে আসে তো আমার স্বামী, এখানে আসে তো বাবি। সেই সময় সুমন্ত ঘোষাল সেখানে উপস্থিত হয়। পরি বলে যে উত্তর দিচ্ছে না কেন, কবে থেকে আসে আমার স্বামী আপনার কাছে, কবে থেকে প্রেম আপনাদের? কথা শুনে প্রিন্সিপাল খুব লজ্জিত হয়ে পড়ে। তখন সুমন্ত ঘোষাল সেখানে উপস্থিত হয় এবং পরীকে বলে যে পরি তুমি এখানে কি করছো? তখন পরি পুরোপুরি মুডটা চেঞ্জ করে বলে যে ভাবি আমি ঠিক জানতাম তুমি আমাকে ঠিক খুঁজে পাবে, চলো বাড়ি চলো। যাওয়ার সময় সুমন্ত ঘোষাল প্রিন্সিপালের কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন প্রিন্সিপাল বলে যে ইটস ওকে। যেতে সুমন্ত ঘোষালকে পরি বলে ভাবি কেন আমরা দুজন কোথাও যেতে পারি না? এরপরে জেলের দিশে আমরা দেখতে পাই যে একজন কয়েদিকে ধরে এনেছে পুলিশেরা। সে বলতে থাকে যে স্যার আমি কিছু চুরি করিনি স্যার, স্যার সবাই জানে যে আলমগীর মুরগি চোর, সে কখনো মানুষের বাচ্চাকে চুরি করতে পারে না। তখন আরেকজন পুলিশ বলে যে এই চুপ কর, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই সমস্ত কিছু নিতাই পাশ থেকে দেখতে থাকে। নিতাই দেখা যায় কিছুক্ষণ পরে পুলিশেরা ওকে নিয়ে যায় এবং প্রচন্ড মেরে আধমারা করে চাংতলা করে নিয়ে এসে আবার জেলের মধ্যে বন্দি করে দেয়। তা দেখে নিতাই প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে পরীকে সুমন্ত ঘোষাল তার বাড়িতে নিয়ে এলে দেখে যে তার মা বাবাও এসেছে। সুমন্ত ঘোষালকে পরীর বাবা বলে যে আমার মেয়ের জন্য তোমার কর্মজীবন শেষ হয়ে যাচ্ছে, তুমি বলো না আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই। এই কথা শুনে সুমন্ত ঘোষাল বলে যে পরী শুধু আপনাদের মেয়ে নয়, ও আমার স্ত্রী, আর আমাদের দুজনের ভবিষ্যৎ একসাথে লেখা। এরপর হাত জোড় করে বলেন যে দয়া করে আপনারা আমাদের মধ্যে আর নতুন কোনো সমস্যার সৃষ্টি করবেন না, পরী শুধু আমার। এরপরে দিশে আমরা দেখতে পাই যে জেলের মধ্যে সমস্ত পুলিশেরা খেলা দেখতে ব্যস্ত। সেই সময় আলমগীর তার কৌশলে জেলের চাবিটি খুলে ফেলে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় নিতাই তা দেখে ফেলে এবং সে বলে যে আলমগীর ভাই দয়া করে আমাকে বাঁচাও, এরা আমাকে আধমারা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে আলমগীর তার কাছে যায় এবং পিন দিয়ে তার তালাটি খুলতে খুলতে বলে যে তোমার এই ছোটো জগন্নাথকে বলে দিও যে আমি এই পিন দিয়ে সমস্ত তালা খুলে ফেলতে পারি, আর ওই যে বর্ধমানের রত্নেশ্বর মন্দির আছে, আমি এক রাতে সেখানে 5খানা মন্দির চুরি করেছি। এরপরে ওরা দুজন পুলিশকে ফাঁকি দিয়ে জেল থেকে বেরিয়ে পড়ে। এরপরে পালাতে পালাতে নিতাই আর আলমগীর একটি গাড়ির মধ্যে উঠে পড়ে। আলমগীর নানা কথার অছিলায় নিতাই থেকে সমস্ত খবর নিতে চেষ্টা করে। নিতাই শেষমেশ বলে দেয় যে মাস্টারের ফোন নাম্বার তার কাছে নেই। শুনে আলমগীর বলে যে তাহলে তোদের সাথে দেখা হয় কি করে? তখন নিতাই বলে যে লক্ষণ তার মুদির দোকানের পাশে একটি এসটিডি বুথ আছে, সেখানে পরপর 4 দিন বসে থাকলে মাস্টার তার মর্জি মতো যখন ইচ্ছে ফোন করে, তারপরে তাদের দেখা হয়। নিতাই বিক্রমের কাছে গিয়ে উপস্থিত হয়। বিক্রম নিতাইকে বলে যে আমরা ডাকাতিরে পেশা করেছি, কখনো নেশা করিনি, আমি ছোট ছোট ব্যাংকে 5 বছর ধরে ডাকাতি করছি, কই পুলিশের হাতে তো ধরা পড়িনি, তুই নিজে কালকে গিয়ে থানায় স্যালেন্ডার করে আসবি, 5 বছর পরে ভক্ত পান্ডারে দিয়ে তোকে ছাড়িয়ে আনবো। নিতাই তখন বলে যে আলমগীর বলছিল ছোট জগন্নাথের বয়স হয়ে গেছে, আর কোনো বড় ডাকাতি করার ধক নেই। একথা শুনে বিক্রম বলে যে মালটার বলবি পরশু অন্নপূর্ণা মন্দিরের শিব মন্দিরের সামনে থাকতে। একথা শুনে নিতাই বলে যে হ্যাঁ। তারপরে সে নিতাইকে চলে যেতে বলে। নিতাই চলে যাওয়ার পরে বিক্রম হাসতে হাসতে বলে যে সুমন্ত ঘোষাল পরশু অন্নপূর্ণা মন্দিরের সামনে থাকবে, শালা আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছে, আর আমি জেনে শুনে সেই ফাঁদে পা দেবো। তখন খুড়ো বলছে যে পাগল হয়েছিস তুই জেনে শুনে এটা করবি? এখন তো আমাদের আর টাকার অভাব নেই। তখন বিক্রম হাসতে হাসতে বলে যে টাকার অভাব নয় খুড়ো, টাকার অভাব নয়, অবিশ্বাস সুমন্ত আর আমি ডাকাত আর পুলিশ, কে কারে টপকায়? এই বলে সে নিতাইয়ের দিকে তাকায়, তাকিয়ে বলে যে এটা হলো সুমন্ত ঘোষালের টিপ। নিতাই আর আলমগীর সুমন্ত ঘোষালের জেল থেকে বেরিয়ে আসে। সুমন্ত ঘোষালের জেল থেকে বেরোনো কি এতই সহজ খুড়ো? তারপর বিক্রম খুড়োকে বলে যে খুড়ো তুমি ঝিলমিলকে নিয়ে শিমুলগড়ে চলে যাও, ওখানে সবকিছু প্ল্যান করা আছে। ঝিলমিল শিমুলগড়ের ব্যাপারে কিছু জানে না। খুড়ো আমার যদি কিছু হয়ে যায় ঝিলমিলকে তুমি দেখো, আর বাচ্চা ওখানেই হবে। আর ডাকাতের সমস্ত বিল, সমস্ত সোনার গয়নার বিল সব চালের কৌটোর মধ্যে আছে, ওটা যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না, ওগুলো পরে কাজে লাগবে। আর তোমার ওয়ার্কার্স ইউনিয়নের টাকা ওখানে রাখা আছে, তুমি নিয়ে নিও। বিক্রম আর খুড়ো দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে আমরা দেখতে পাই সুমন্ত ঘোষালের বাড়িতে, যেখানে পরি সুমন্ত ঘোষালের জন্য পুরি রান্না করেছে। সুমন্ত ঘোষাল সেটি খেতে খেতে বারবার ফোন দেখছে, তাদেরকে পরি বলে যে নিশ্চয়ই খাবারটা খেতে খারাপ হয়েছে, সেই জন্য সুমন্ত ঘোষাল এরকম ভাবে খাচ্ছে। সুমন্ত ঘোষাল পরীকে বলে যে না, খাবারটা যথেষ্ট ভালো হয়েছে এবং সে পরীকে খাইয়ে দেয় খাবারটা। সেই সময় রঞ্জিত সুমন্ত ঘোষালকে ফোন করে এবং বলে যে স্যার 5:30টার সময় অন্নপূর্ণা মন্দিরে উপস্থিত থাকার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। তখন সুমন্ত ঘোষাল বলে যে সবাইকে বলে দিয়েছে তো ভোর 5:30টার মধ্যে সেখানে সবাইকে থাকতে হবে, আর কয়েকজন মহিলা পুলিশকেও সেখানে রেখো এবং গ্রামের সমস্ত মা বউকে সেখানে আসতে বলো। রঞ্জিত বলে যে হ্যাঁ স্যার সব ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে, এই বলে ফোনটি রেখে দেয়। এরপরে সুমন্ত ঘোষালের ফোনে আরেকটি ফোন আসে এবং ফোনটি ধরে ফোনের ওপাশ থেকে বলে যে বড়বাবু। সুমন্ত ঘোষাল বলে যে বলো শুয়ারের বাচ্চা। তখন বিক্রম বলে যে বড়বাবু আমি তোমার স্বপ্নে দেখলাম। তখন সুমন্ত ঘোষাল বলে যে ওটা স্বপ্ন নয়, ওটা দুঃস্বপ্ন। কি স্বপ্নে দেখলে? তখন বিক্রম বলে যে আমি দেখছি আমরা দুজন মাছ ধরছি, গল্প করছি। তখন সুমন্ত ঘোষাল বলে যে তা আমি তোকে বেদরব গেলাচ্ছি, এটা দেখিস নি? বিক্রম বলে যে ঠিক তখনই আমার স্বপ্নটা ভেঙে গেল। তখন সুমন্ত ঘোষাল বলে যে তাই না শুয়ারের বাচ্চা? তখন বিক্রম ওই দিক থেকে হাসতে হাসতে বলে যে কি মিষ্টি গলাটা। পরে বিক্রম ফোনটি কেটে দেয় এবং ফোনের সিম বের করে জলে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই বিক্রম ঝিলমিলকে বলে যে কাল সকালে একবার অন্নপূর্ণা মন্দিরে যেতে হবে, একটা বড় ট্রিপ আছে। তখন ঝিলমিল বলে যে না, আর কোনো ডাকাতি নয়, এবার যে আসছে তার কথা ভাবো। তখন বিক্রমের হাতটা ঝিলমিল তার পেটের মধ্যে দিয়ে বলে যে এর দিব্যি খেয়ে বলো তুমি আর ডাকাতি করবে না। তখন বিক্রম বলে যে ঠিক আছে, কাল যাবো, শুদ্ধ হয়ে আসবো, এরপরে আর কখনো ডাকাতি করবো না। ঝিলমিল বিক্রমকে বলে যে আমিও যাবো তোমার সাথে। বিক্রম বলে যে না, তোমার এই অবস্থায় ওখানে যাওয়া উচিত হবে না। এরপরে ঝিলমিল বলে যে এই ময়দামুখ চুরি কুমার কি কথা হয়েছিল, রিস্ক কিন্তু 50-50, এই বলে তারা দুজনকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই নাটকের শেষ দৃশ্যে অন্নপূর্ণা মন্দিরের সামনে, যেখানে অনেক মহিলারা পুজো দিচ্ছে, পুলিশেরাও সেখানে বৈষ্ণবের ছদ্মবেশে রয়েছে, সেখানে কয়েকজন বাউলাও গান করছে। বিক্রমও একজন মহিলার ছদ্মবেশে তার স্ত্রী ঝিলমিলকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। নিতাই বিক্রমকে দেখে
কাকে একজনকে ফোন করে সঙ্গে সঙ্গে ফোনটা পকেটের মধ্যে বিক্রম সেখানে পুলিশের সমস্ত সাজানো লোকের উপর নজর রাখতে থাকে। এমন সময় খুড়ো একজন বৃদ্ধ বৈষ্ণব সেজে বিক্রমকে দূর থেকে হাত দেখায়। অন্যদিকে নিতাই আলমগীরের পিছু নেয়। তারপরে দেখে যে আলমগীর কাকে একজনকে ফোন করে বলছে যে স্যার বহুরূপী আজকে ধরা পড়বে। সেই সময় নিতাইকে পুলিশেরা ধরে ফেলে। নিতাই বুঝতে পারে যে আলমগীর আসলে পুলিশের সাজানো লোক ছিল। অন্যদিকে পরিও পুজোর থালা নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ঝিলমিল আর বিক্রম এসে তাদের পুজো দেয়। ঝিলমিল প্রসাদ নেওয়ার জন্য বিক্রমকে হাত বাড়াতে বলে। বিক্রম যখন হাত বাড়ায় তার পঙ্গু হাতগুলো নিয়ে, তখন ব্রাহ্মণ তাদেরকে চমকে ওঠে। এই ব্রাহ্মণটি আর কেউ ছিলেন না, সে ছিলেন অফিসার সুমন্ত ঘোষাল। বিক্রমের হাত থেকে সে চিনতে পেরে যায় আর তখন বলে যে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা তুমি খুঁজেছো ঈশ্বর। এই বলে সে যখন বিক্রমকে ধরতে যায়, বিক্রম তখন ঝিলমিলকে নিয়ে নিজে নেমে যায় এবং তাকে খুড়োর কাছে দেয়। কিন্তু ঝিলমিল কিছুতেই খুড়োর কাছে যেতে চায় না, সে বিক্রমকে ছেড়ে। সে ঝিলমিলের হাতে ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং পুলিশের লোকেরা যখন তাকে ধরতে আসে সে কোনো রকমে তাদের থেকে পালিয়ে যায়। সুমন্ত ঘোষাল বলে যে কেউ মন্দিরের মধ্যে আর্মস বের করবে না। সে বারবার পুলিশের সম্মুখীন হয় এবং নানানভাবে পুলিশের থেকে পালিয়ে যেতে শুরু। সময় বিক্রম যখন সুমন্ত ঘোষালের সামনে এসে উপস্থিত হয় এবং সুমন্ত ঘোষাল বিক্রমকে ধরে ফেলছিল, ঠিক সেই সময় পরি তাদের মাঝখানে এসে উপস্থিত হয়। বিক্রম তখন পরীকে দেখে পরীর গলায় একটি ছুরি বসায়। বিক্রম বলে যে কেউ যদি এদিক ওদিক করে তাহলে ছুরিটি গলায় জ্বালিয়ে দেবো। সুমন্ত ঘোষাল বলে যে আমি আছি, কিছু হবে না, কেউ কিন্তু কিছু করবে না। এরপর বিক্রম পরীকে নিয়ে পিছু হাঁটতে থাকে এবং এমন সময় সিঁড়ি থেকে দুজনে পা পিছলে পড়ে যায়। এরপরে বিক্রমকে সবাই মিলে ধরে ফেলে। অন্যদিকে ঝিলমিল তার সন্তানের মঙ্গলের জন্য তার মন না চাইলেও বিক্রমের থেকে দূরে চলে যেতে হয়েছিল তাকে। অন্যদিকে সুমন্ত ঘোষাল তার স্ত্রীকে বলে যে পরী তোমার কিছু হবে না বলে পরীকে সামলে বিক্রমের দিকে এগিয়ে যায় এবং বলে যে তুমি ধরা পড়ে গেছো বিক্রম। এই বলে সে তার গোপটি খুলতে থাকে। তখন বিক্রম বলে যে স্যার আপনিও তো আমার থেকে বড়। বিক্রম সুমন্ত ঘোষালকে বলে যে স্যার আপনি জিতে গেছেন স্যার। এর সময় রঞ্জিত সুমন্ত ঘোষালকে একটি কার্ড দেখায়। কার্ডটি দেখে সুমন্ত ঘোষাল বলে যে একটা নকল প্রতিবন্ধী কার্ড দেখিয়ে মানুষকে ঠকিয়ে তোমাকে আমি জিততে দেবো না। এরপরে সে হাতে ছুরিটা দেখে বলে যে এটাও তো নকল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাত মস্তক একটা ভণ্ড নকল তুই। এই কেসে আমি তোকে কিছুতেই জিতে উঠতে দেবো না। এই বলে সুমন্ত ঘোষাল তার প্রতিবন্ধী কার্ডটি পরিয়ে দেয়। তখন বিক্রম বলে যে বড়বাবু আমার প্রতিবন্ধী কার্ডটা পরিয়ে দিয়ে তুমি সত্যিই ভালো করলে না, এখনো খেলা শেষ হয়নি, দেখা আমাদের হবেই। তখন সুমন্ত ঘোষাল বলে তাই না শালা শুয়োর। এরপরে সুমন্ত ঘোষাল বিক্রমকে নিয়ে যাওয়ার কথা বলে তার অন্য পুলিশ অফিসারদের। বিক্রমকে নিয়ে যখন তারা চলে যায়, সুমন্ত ঘোষাল তখন যায় পরীর কাছে। পরীকে গিয়ে বলে যে তুমি এখানে কি করে এলে। পরী তখন বলে যে আমি ফোনে শুনেছিলাম তুমি মন্দিরে পুজো দিতে আসছো, তাই আমি ভাবলাম যে আমরা দুজন এসে একসাথে পুজো দেবো। ভাবি আমরা কি কোনো ভুল করে ফেলেছি, তুমি কি আমার উপরে রাগ করেছো। তখন সুমন্ত ঘোষাল মাথা নেড়ে বলে যে না, রাগ করিনি। তারপরে সে রঞ্জিতকে ডেকে বলে বিক্রমকে নিয়ে ওর বাড়ি যাও, পুরোটা ভালো করে সার্চ করবে, সিজার লিস্ট রেডি করবে, কোথাও যেন কোনো ভুল না হয়। আমি ম্যাডামকে নিয়ে পুজো দিয়ে ওকে বাড়িতে দিয়ে তারপরে থানায় যাচ্ছি। এরপর সমস্ত সংবাদ মাধ্যমে বলা হয় যে এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বাগরুদ্ধশ্বাস ঘটনায় পুলিশের জালে ধরা পড়লো বহুরূপী। কে এই বহুরূপী? 5 বছরের 27টা ব্যাংক ডাকাতির নায়ক বহুরূপীকে ধরলেন ইন্সপেক্টর সুমন্ত ঘোষাল। উদ্ধার হলো ব্যাংকের টাকা, গয়না, সোনার বাট ইত্যাদি। 2 বছর পরে এক বিচার সভায় একজন জাজ বলে যে ধর্মাবতার আজকের এই অভিযুক্ত বিক্রম প্রামাণিকের বিরুদ্ধে সমস্ত ডাকাতির অভিযোগ প্রমাণিত। তার বাড়িতে পাওয়া 2 লক্ষ টাকার সঙ্গে মহিষপুরের সমবায় ব্যাংক এবং উলুবেড়িয়া গ্রামীণ ব্যাংকের টাকার সিরিয়াল নাম্বার মিলে গেছে। যেহেতু সে 3 জনের বেশি কাউকে নিয়ে চুরি করেনি, সেক্ষেত্রে একে পুরোপুরি ডাকাতিও বলা যায় না। একথা শুনে জাজ বলল সিআরপিসি 313 নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তর কিছু বলার অধিকার। মিস্টার বিক্রম প্রামাণিক আপনার কি কিছু বলার আছে? বিক্রম বলে যে আমাকে খালি বলছে আমি চুরি করেছি, আবার একবার বলছে আমি ডাকাতি করেছি। ডাকাতরা কি কখনো চুরি করে? ধর্মাবতার আপনার 391 ধারায় প্রমাণিত আমি ডাকাত। ধর্মাবতার আমি প্রতিবন্ধী, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তোমার উকিলটি বলে যে তোমার কি কোনো প্রতিবন্ধী কার্ড আছে? এই যে প্রতিবন্ধী সেটা প্রমাণ করতে পারবে? শুনে বিক্রম বলে যে একজন অন্ধকে কি কখনো প্রমাণ করতে হয়েছে যে সে অন্ধ? আমার হাত দুটো দেখে বুঝতে পারছেন না যে আমি প্রতিবন্ধী? এই বলে সে কাঁদতে কাঁদতে বলে যে আপনারা কি কখনো দেখেছেন একজন প্রতিবন্ধী মানুষকে ডাকাতি করতে? পরে বিক্রম জাজের দিকে তাকিয়ে বলে যে ধর্মাবতার বলা হয়েছে যে আমার বাড়ি থেকে 10 ভরি সোনা পাওয়া গেছে, কিন্তু সেটা 10 ভরি না, 80 ভরি সোনা। যে সোনা পাওয়া গেছে বলা হয়েছে সেটা ভুল, আমার বাড়িতে তার থেকেও বেশি সোনা ছিল। আমার বিয়েতে পাওয়া, শ্বশুরের দেওয়া ঠাকুরের গয়না যে সেগুলি কোথায় গেল? গরিবের ঘরে ডাকাতি হয়েছে ধর্মাবতার, সেগুলি কোথায় গেল? অফিসারদের জিজ্ঞাসা করেন। উকিল মশাই বলে যে আপনি যেগুলো বলছেন গয়না দোকানের বিল তোমার কাছে আছে? তখন বিক্রম বলে যে ধর্মাবতার আমি পেশায় একজন মুহুরি, আমি মিলের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতাম, গয়না দোকানের সমস্ত বিল আমার কাছে আছে। এই বলে তার উকিলকে সেই বিলগুলি দেখানোর জন্য বলে। জর্জ যখন তার সমস্ত বিলগুলো দেখছিল তখন বিক্রম বলে যে স্যার আমার ঘরে যে 70 ভরি সোনা চুরি হলো তার হিসাব কি সুমন্ত ঘোষাল জানে না? আপনি সুমন্ত ঘোষালকে জিজ্ঞাসা করুন, তার নির্দেশেই সবকিছু হয়েছে। সুমন্ত ঘোষাল এগুলো শুনে তার অন্যান্য পুলিশ স্টাফদের দিকে এবং রঞ্জিতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সুমন্ত ঘোষালকে তাকাতে দেখে অন্যান্য পুলিশ অফিসাররা মাথা নিচু করে বসে থাকে। তখন বিক্রম বলে যে স্যার আমার ঘরে যারা চুরি করলো তাদের শাস্তি দেবেন তো ধর্মাবতার? এরপরে যার সমস্ত সাক্ষী প্রমাণ দেখে রায় দেন যে এই কেসের মূল তদন্তকারী অফিসার এবং পুরো তদন্তকারী দলের বিরুদ্ধে ডিসিপ্লিনার প্রসিডি এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এই কথা শুনে সুমন্ত ঘোষাল এবং তার সহকর্মীরা সকলেই দাঁড়িয়ে পড়ে। এইভাবে বিক্রম তার প্রতিশোধ নেয় সুমন্ত ঘোষালের উপর থেকে। ওই মুহূর্তে দাঁড়িয়ে সুমন্ত ঘোষালের মনে পড়ে গেল বিক্রমকে মিথ্যে খুনের দায়ে ফাঁসানোর দিনের কথা। একজন পুলিশ সুমন্ত ঘোষালকে বলেছিল রিকভারি শেয়ারের টাকা থানা সবাই পায়, স্যার আমাদের সংসার আছে। এবং সুমন্ত ঘোষালও তাদের কথা মতো বিক্রমকে ধরে প্রচন্ড লাঠি চার্জ করতে থাকে। বিক্রম বারবার বলছিল আমি খুন করিনি স্যার। আর তারপর থেকেই বিক্রমের জীবন গেল বদলে, বহুরূপী রং বদলায়। ঠিক তেমনই কোর্টের দিনও বিক্রম তার রং বদলেছিল। সুমন্ত ঘোষাল ভাবতেও পারেনি বিক্রম এইভাবে তাদেরকে এক্সপ্রেস করবে। বিক্রমকে ধরার দিন সুমন্ত ঘোষাল তার সমস্ত সহকর্মীকে বিক্রমের বাড়ির সার্চ করার দায়িত্ব দিয়ে তার স্ত্রীকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিল। এটাই ছিল সুমন্ত ঘোষালের জীবনের সবচেয়ে বড় ভুল। বিক্রমের বাড়ি সার্চ করার সময় সুমন্ত ঘোষালের সহকর্মীরা সেখানে সমস্ত টাকা পয়সা দেখে সেগুলো ভাগাভাগি করে নেয় এবং কম টাকা থানায় জমা দেয়।
সুমন্ত ঘোষাল তার সহকর্মীদের সব থেকে বিশ্বাস করেছিল তারাই সুমন্ত ঘোষালের সব থেকে বড় ক্ষতি করে ফেললো। বিক্রম জানতো যে ব্যাংক ডাকাতির সমস্ত টাকা ঘরে রাখা যাবে না, তাই সে তার সমস্ত টাকা সোনায় কনভার্ট করে রেখেছিল। খোবাড়ির হিসাবে গলমিল হলে থানার ইন্সপেক্টর ইনচার্জকে তার হিসাব দিতে হবে। গ্রস নেগলিজেন্স ইন ডিউটি টিম লিডার হিসেবে সুমন্ত ঘোষালকে দোষের ভাগিদার করা হলো, যার সাথে সুমন্ত ঘোষাল কোনোভাবেই জড়িত ছিল না। সুমন্ত ঘোষালের সাথে রঞ্জিত এবং বাকি পুলিশ অফিসারদেরও রোজ শাস্তি দেওয়া হলো। সুমন্ত ঘোষাল যখন পুলিশের পোশাক ছেড়ে কয়েদি পোশাক নিয়ে যাচ্ছিল তখন পাশের জেল থেকে বিক্রম বলে উঠলো, পেন নাম বড়বাবু, পেন নাম। জগন্নাথের পাশে বলরাম না থাকলে কি হয়? বড়বাবু, আমি কিন্তু বলেছিলাম দেখা আমাদের হবেই। বড়বাবু, আমি কিন্তু জানি টাকা আপনি নেননি, কিন্তু সততার দাম তো সবাইকেই দিতে হয়। এই বলে সে হাসতে থাকে এবং প্রচণ্ড চিৎকার করে বলে যে সততার দাম তো সবাইকে দিতে হয় বড়বাবু। এরপরে আমরা দেখতে পাই গল্পের শুরুতে সেই বইমেলার দৃশ্যে পাশ থেকে পরি বলে উঠলো, আর কিছু বইতে তোমার অটোগ্রাফটা দিয়ে দাও, কলেজ স্টুডেন্টরা চাইছে। সুমন্ত ঘোষাল বলে যে করছি, তুমি বসো এখানে। এই বলে সে পরীকে একটা পাশে চেয়ারে বসিয়ে দেয়। ঠিক সেই সময় একজন বাচ্চা ছেলে ভিড়ের মধ্য থেকে পরীর কাছে আসে এবং এসে বলে যে আমার মাকে তুমি দেখেছো? পরি বলে যে তোমার মাকে? তখন ভিড়ের মধ্য থেকে ঝিলমিল বলে যে চুনি, এদিকে এখানে কি করছিস? তখন সেই বাচ্চা ছেলেটি ঝিলমিলের কাছে গিয়ে বলে, মা আমি তো তোমাকেই খুঁজছিলাম। এরপর হাতে গ্লাভস পরে কেউ একজন সুমন্ত ঘোষালের দিকে বইটি এগিয়ে দেয়। সুমন্ত ঘোষাল তা দেখে তার মুখের দিকে তাকিয়ে দেখে যে সেটি আসলে বিক্রম। তখন বিক্রম বলে যে স্যার একটা সই করে দিন। আচ্ছা বলুন তো, চোর পুলিশের গল্পে চোরের নামটাই কেন আগে আসে? বিক্রম এই বলে অদ্ভুতভাবে হাসতে থাকে। সুমন্ত ঘোষালও তার দিকে তাকিয়ে বইয়ের মধ্যে লিখে দেয় শুয়োরের বাচ্চা।